আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আসলে এক্সাক্ট কোন সময়ে ঘটেছিল এটা বিধান মামা ওভাবে বলতে পারেননি। এটা হয়তো বা মহান মুক্তিযুদ্ধের আগেও হতে পারে বা কিছু সময় পরেও হতে পারে। তো ওই বাবুখালী গ্রামে একটা পরিবার বসবাস করতেন। তো ওই পরিবারের যিনি কর্তা তার নাম ছিল হচ্ছে জহর। উনি যখন ছেলেপেলেদেরকে মোটামুটি বড় করছিলেন, ওনার একটা ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে উনি লেখাপড়া করাবেন, কৃষিকাজের সাথে ইনভলভ করাবেন, এমনটা ওনার আসলে পরিকল্পনায় ছিল না। ওই চিন্তা থেকে উনি ভাবলেন যে উনি গ্রামে থাকবেন না, ওনার যেই ভিটাটা আছে এটা বিক্রি করে দিয়ে শহরে চলে যাবেন। উনি এক্সাক্ট কোথায় গিয়েছিলেন, উনি কি ভারতে চলে গিয়েছিলেন নাকি বাংলাদেশেরই কোনো একটা জেলায় চলে গিয়েছিলেন, এই বিষয়ে আসলে বিস্তারিত জানা যায় না। অনেক আগের ঘটনা তো, হাতে গোনা কয়েকটা নাম এক্স্যাক্টলি জানা গেছে। এছাড়া এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত বেশ কিছু নাম এটা জানা যায় নাই বা বিধান মামা সেটা বলতে পারেন নাই। তো এই যে জহর, ওনার নামটা ঠিক আছে। উনি ওই চিন্তা থেকে ওনার ভিটাটা ওনারই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করেন। চাচাতো ভাইয়ের নামটা জানা যায় নাই। চাচাতো ভাই উনি যখন এটা কিনলেন, কিনে পড়েছেন একটা বিপদে। কারণ হচ্ছে ওনার আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না, জহরের আর্থিক অবস্থা ভালো ছিল। উনি আসলে চেয়েছিলেন যে উনি দূরে কোথাও চলে যাবেন আর কি, বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাবেন এই চিন্তা থেকে। তো যার কারণে যে দাম পেয়েছেন সেই দামেই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। চিন্তা করেছেন যে নিজেদের লোকের কাছেই তো আছে, তো সমস্যা কি, কম বেশি যাই দিক একেই দিয়ে যাই। এখন ওই যে চাচাতো ভাই উনি এটা কিনে পড়েছেন একটা বিপদে, এই কারণে যে ওনার কিন্তু আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না যে এই যে ভিটাটা, এই ভিটাটা কেনার পর এটা ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন। বেশ বড় একটা জায়গা নিয়ে বসত ভিটা ছিল, গাছপালা ছিল, পুকুর ছিল। এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তো, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো লোক লাগে। উনি এই লোকটা কোথায় পাবেন, এই খরচটা কিভাবে বহন করবেন, এটা ওনার জন্য একটা কঠিন ব্যাপার ছিল। উনি কেনার পর ঠিকঠাক মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছেন। এটা তো এমন না যে কয়েক শতাংশ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, বিস্তীর্ণ জায়গা নিয়ে এই ভিটাটা ওই জহর যিনি তিনি এটা করেছিলেন। এদিকে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না। ওখানে যে ঘর বাড়িগুলো ছিল, মধ্যে মাটির ঘর ছিল, এই ঘরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। পুকুরের আশেপাশে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, আগাছা হয়ে সবকিছু একাকার হয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে, মোটামুটি 1 বছরের মধ্যে এইটা একটা পরিত্যক্ত বাসা হিসাবে মানে সবার কাছে পরিচিতি পেয়ে যায়। এদিকে এই ভিটাটা কেনার পর তার একটা গলার কাটা হয়ে গেছে, ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না, কি করবেন না করবেন উনিও বুঝতে পারছেন না। এর মধ্যে হয় কি, গ্রামের লোকজন বেশ কিছু বিষয় কিন্তু তারা দেখতে পান। এমনটা না যে জহরের ভিটা একদম নির্জন জায়গায়, তা কিন্তু না, লোকালয়ের মধ্যেই, মানে গ্রামের মধ্যেই। জহরের ভিটার পাশ দিয়ে কিন্তু রাস্তা ছিল। যখন লোকজন যেত ওই দিক দিয়ে, বিশেষ করে যখন ওই জহর সাহেব চলে গেছেন তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে, 1 বছরের মতো প্রায় হয়ে গেছে, তখন লোকজন খেয়াল করতো যে রাতের বেলা বড় বড় আগুনের গোলা এসে এই জহরের ভিটার বাগানের ভিতরে পড়ে, কখনো কখনো পুকুরের পানির মধ্যে পড়ে যায়, মানে পানির মধ্যে ঢুকে যায়। তো এরকম কিন্তু দেখতো। এরপরে বেশ কয়েকজন সেম ঘটনা দেখে ভয় পেয়েছে। সেটা হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে জহরের ভিটার একটা আম গাছের দিকে তাদের নজর গেছে রাতের বেলা। একজন যে দেখেছে তা না, অনেক লোক দেখেছে। অনেক লোক দেখেছে বলতে আলাদা আলাদাভাবে যেমন দেখেছে, আবার একসাথে কয়েকজন আছে এমত অবস্থাও তারা দেখেছে যে দুটো লম্বা লিকলিকে পা ডাল থেকে ঝুলে আছে, সুন্দর করে পা দোলাচ্ছে, কিন্তু বডিটা যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। শুধু কোমর থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে, উপরে কোনো বডি দেখা যাচ্ছে না। এরকম দৃশ্য দেখে কিন্তু অনেকেই ভয় পেয়েছে। একটা সময় মানুষের মুখে চাউর হয়ে গেল এই জহরের ভিটায় ভূতে আস্তানা গেড়েছে। কেউ আর রাতের বেলা ওর আশপাশ দিয়ে সহজে যেতে চায় না। এখন এই যে চাচাতো ভাই উনি তো পড়ছেন আর একটা বিপদে। যখন এটা চাউর হয়ে গেল যে এখানে ভূত প্রেত থাকে, উনি চিন্তা করেছিলেন যে এটা বিক্রি করে দেবেন, কিন্তু 1 বছরের মাথায় এটা একটা ভুতুরে ভিটা হিসাবে যখন পরিচিতি পেয়ে গেল, উনি এখন এটা কার কাছে বিক্রি করবেন? এই তো পড়েছেন একটা বিশাল মুসিবতে, কেউ কিনতে চায় না। এরই মধ্যে হয় কি, কয়েক গ্রাম পরের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইদ্রিস আলী, ওনার নামটা জানা যায় আর কি। এই ইদ্রিস আলী উনি আসেন। উনি কি করতেন, এই এলাকায় এসে মাঠে কাজ করতেন। উনি কিন্তু ভূমিহীন ছিলেন, অন্যের একটা বাড়িতে থাকতেন, বর্গা চাষি হিসাবে কাজ করতেন, বিভিন্ন জায়গায় জমি বর্গা নিতেন। তো এটা করে করে টুকিটাকি অর্থ করে জমিয়েছিলেন।
উনি চিন্তা করেছিলেন উনি যেহেতু বর্গা চাষ করার জন্য এই এলাকাতে আসতে হয়, এই এলাকায় যদি একটা ছোটোখাটো ভিটা কিনা যায় কেমন হয়। খোঁজ খবর নিতে 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 লোক মারফত খবর পাওয়া গেল যে এই যে জহরের ভিটা যেটা, এটা বর্তমান যিনি মালিক ওই জহর সাহেবের যে চাচাতো ভাই, উনি এটা বিক্রি করবেন। কারণ ইদ্রিস আলী চিন্তা করলেন যে এত বড় ভিটা দাম হবে কত, আমি তো এত টাকা দিতে পারবো না, আমার তো কয়েক শতাংশের একটা জমি হলেই হয়, কোনো মতে ছেলে পেলে নিয়ে থাকতে পারি। ওনার একটা বড় ছেলে ছিল, বড় ছেলে বলতে তার বয়স হয়তো বা 10-12 ছিল, একটা মেয়ে ছিল তার বয়স 6-7 ছিল এরকম আর কি, আর ওনার স্ত্রী ছিল, এই 4 জনের পরিবার। উনি চিন্তা করছেন এত বড় ভিটা কিনবো, আমার সামর্থ্য কই, আর এত বড় ভিটা দিয়ে আমি করবোটাই বা কি। তারপর চিন্তা করলেন যে ছেলে মেয়ে তো একসময় বড় হবে, তাদের বিয়ে শাদী দিতে হবে, তো বড় ভিটা হইলে খারাপ কি। কিন্তু সাহস পাচ্ছিলেন না জহর সাহেবের চাচাতো ভাইয়ের সাথে কথা বলার। একজন লোক মারফত উনি কথা বললেন। উনি চিন্তা করেছিলেন যে ওই ব্যক্তি হয়তো বা রিজেক্ট করে দেবে, মানে জমির যে মালিক, কারণ ওনার যেই এক্সপেকটেশন যে দাম, সেই অনুযায়ী তো আসলে এই ইদ্রিস আলী দিতে পারবেন না। যখন ওই জহর সাহেবের চাচাতো ভাইয়ের কাছে এই বিষয়ে কথা যায়, মানে প্রস্তাব যায়, উনি সাথে সাথে বলে দেন ঠিক আছে ইদ্রিস আলীকে আমার সাথে দেখা করতে বলো। ইদ্রিস আলী দেখা করেন, দেখা করে বলেন যে আমি তো আসলে গরিব মানুষ, অল্প কিছু টাকা পয়সা জমিয়েছি, আমি আস্তে আস্তে আপনাকে টাকা দিব, আমি একবারে দিতে পারবো না, কারণ এত বড় জমি কেনার পরিকল্পনাও আমার ছিল না, আমার অর্থকরীও নাই, যদি টাকা দিতেই হয় আস্তে আস্তে দিব। তখন উনি বলেন তুমি কত টাকা দিতে পারবে। তখন উনি একটা টাকার কথা বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন ওই জহর সাহেবের চাচাতো ভাই। তখন বলেন ঠিক আছে তুমি আপাতত এটা দাও, এরপরে তুমি আস্তে আস্তে দিতে থাকো, সুবিধা মতো তোমাকে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দিব। এদিকে না চাইতেই বৃষ্টি এমন একটা অবস্থা হয়ে গেল এই ইদ্রিস আলীর বেলায়। উনি তো রাজি হয়ে গেলেন। প্রথম দিকে বেশ কিছুদিন উনি এই ভিটাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছিলেন, কিছু লোক লাগিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছেন, নিজেও করেছেন। ওই যে মাটির ঘর ভেঙে চুরে পড়ে গিয়েছিল, ঝোপ জঙ্গল হয়ে গিয়েছিল, সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে করেছেন, উনি কিন্তু কখনোই কোনো স্বপ্নে ইঙ্গিত পান নাই যে খবরদার এই ভিটায় আসবি না, আসলে সমস্যা হবে, এমন কোনো কিছুই কিন্তু হয় নাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে গাছ কেটে ফেলতে হয়েছে, এমন কিছু গাছ যেগুলো না কাটলেই না, একদম অন্ধকার হয়ে গেছে উঠোন বা আশেপাশে। তো গাছ কাটার সময় কিন্তু উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, বা যারা গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন তারাও কিন্তু কোনো ধরনের ভয় ভীতি পান নাই। দিব্যি স্বাভাবিকভাবেই সব কাজ হয়ে গেছে। সপ্তাহখানেক লেগেছে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরপর ওই যে ঘর বিশেষ করে মাটির ঘর যেটা, এটা পুরোপুরি ভেঙে ফেলতে হয়েছিল, আবার নতুন করে করতে হয়েছিল। সব কিছু মিলায় কিন্তু সময় লেগেছে, খালি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই সপ্তাহখানেক সময় লেগেছে। তারপর ঘর তৈরি করেছেন। তো একটা পর্যায়ে যখন থাকার মতো উপযোগী হয়ে যায়, তারপর এই ইদ্রিস আলী উনি ওনার পরিবার নিয়ে উঠে পড়েন। সব কিছু কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ইদ্রিস আলী মোটামুটি কাজকাম যা করছিলেন, ওখান থেকে আয়ের একটা অংশ মাঝে মাঝেই কিন্তু গিয়ে ওই জহর সাহেবের চাচাতো ভাইকে গিয়ে দিয়ে আসতেন যে এই যে কিছু টাকা নেন। যদিও বা একটা চিন্তা ছিল যে এই চাচাতো ভাই পরে আবার টাকার কথা অস্বীকার করে কিনা, তবে ইদ্রিস আলীর কাছে মনে হয় নাই যে জহর সাহেবের চাচাতো ভাই এমন মানুষ। একটা পর্যায়ে বলেছিলেন যে ইদ্রিস আলী তুমি একটু সময় বের করো, আমি জমিটা রেজিস্ট্রি করে দিই তোমার নামে, তুমি পরে আবার দিও কিছু টাকা পয়সা। এদিকে ইদ্রিস আলী যখন দেখলেন যে আসলে এখনও তো অনেক কাজ বাকি আছে, ওনার আরও বেশ কিছু মানে মাঠের কাজ যেগুলো বর্গা জমি নিয়েছেন আর কি, একদিনের জন্য বাইরে যাবেন এমন একটা অবস্থা তার নাই, এই জন্য উনিও একটু কালক্ষেপণ করছিলেন আর কি। তো যাই হোক, এভাবে চলছিল। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তা হচ্ছে এই ইদ্রিস আলী উনি ওনার বাসার এক পাশ পরিষ্কার করার জন্য কাজ করছিলেন, কোনো শ্রমিক নেন নাই সাথে, নিজেই করছিলেন আর কি। প্রতিদিন একটু একটু করে করতেন, আবার বিশাল এরিয়া তো, এক পাশে করলে আর এক পাশে আবার জঙ্গল হয়ে যেত। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, যে সবসময় করতে হতো। তো একটা পাশ বেশ ঝোপ জঙ্গলের মতো মনে হচ্ছিল, তো ওই জায়গায় চিন্তা করলেন একটু কোদাল দিয়ে মাটি কুপিয়ে এই আগাছাগুলো ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার করি। তো প্রথম দিকে উনি ওই দাটা দিয়ে ছোটোখাটো গাছগুলো কেটে ফেলেছেন, এরপর কোদাল দিয়ে ঘাস পাতা যেগুলো আছে এগুলো আবার একটু কুপিয়ে সরানোর চেষ্টা করছেন। এরকম করতে করতে একটা জায়গায় এসে কোদালের কোপ যখন পড়েছে, তখন ঠন করে একটা আওয়াজ হয়, একটা মেটালিক একটা আওয়াজ। যদি কোনো মেটালিক জিনিসের সাথে লোহা জাতীয় কোনো কিছুর আঘাত লাগে তখন এক ধরনের শব্দ হয়, ওইরকম একটা শব্দ। উনি চিন্তা করেন কী ব্যাপার, কী হইল, এখানে তো ইট টিট নাই, এই ধরনের একটা শব্দ, লোহা জাতীয় কিছু আছে নাকি নিচে।
তো ওই চিন্তা করেন ওইখানে আবার একটা কোপ দিয়েছেন, আবার একই রকমের শব্দ হলো। মনে হলো মাটির 1 ইঞ্চি নিচে হয়তো বা আছে। এই চিন্তা করে উনি আবার কোপাতে থাকলেন। তো বেশ কিছুক্ষণ কোপালেন, প্রতিবার কোপেই কিন্তু ওই ঠন ঠন আওয়াজ হয়, কিন্তু মাটি সরানোর পর ওই জিনিসটা দেখা যায় না। এবার বেশ কিছুক্ষণ কোপাচ্ছেন উনি, বা মাটি সরাচ্ছেন কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে। একটা পর্যায়ে এসে ওনার চোখ আটকে যায় একটা জিনিসের দিকে। সেটা হচ্ছে একটা 4 কোণা লোহার পাত, এটা অনেকটাই আয়তাকার ছিল। এরকম একটা জিনিস, এটা দেখতে অনেকটা স্বর্ণের মতো চকচক করছে। উনি চিন্তা করলেন যে এটা কি। এটা উনি হাত দিয়ে তুললেন। জিনিসটার পুরুত্ব ছিল 2 ইঞ্চির মতো ম্যাক্সিমাম আর কি। এক পাশে কোনো ধরনের কোনো চিহ্ন ছিল না, কিন্তু যখন উনি উল্টালেন তখন দেখলেন অপর পাশে কিছু সংকেত লেখা। এটা ঠিক কোন ভাষা, এটা এক্সাক্ট আরবি কিনা, ফার্সি কিনা, উর্দু কিনা, না কোন ভাষা, এটা আসলে বোঝা যাচ্ছিল না। উনি লেখাপড়া জানতেন না, এটাও একটা বিষয়। আর জানলেও এই ধরনের দুর্বোধ্য ভাষা উনি পড়তে পারছিলেন না, বা যে কেউ যে লেখাপড়া জানে তার পক্ষে দুর্বোধ্য ভাষাটা পড়াটা নাকি সম্ভব হতো না। উনি যখন এটা দেখলেন যে এক পাশ ফাঁকা আর এক পাশে কিছু একটা লেখা, উনি এই জিনিসটা তুলে নিয়ে ওনার স্ত্রীকে দেখালেন যে দেখো তো একটা জিনিস পাইলাম, এই জিনিসটা কি। ওনার স্ত্রী তখন বললেন যে দেখে তো মনে হচ্ছে সোনা, একদম খাঁটি সোনা, বেশ ভারী মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করে দাও, আমাদের তো এমনি অভাব, তুমি যদি এটা বিক্রি করো তাহলে ছেলে পেলে নিয়ে আমরা একটু ভালো মতো চলতে পারবো। তো ওই দিন আসলে উনি যে বাজারে যাবেন সেই অবস্থা ছিল না। উনি ওনার স্ত্রীকে বললেন ঠিক আছে তুমি এটা রেখে দাও, আমি বাজারে নিয়ে যাব পরের দিন। ওই দিন রাতের বেলা এই ইদ্রিস আলী একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে বিশাল এক প্রাসাদের মধ্যে ইদ্রিস আলী দাঁড়িয়ে আছেন। তার সামনে বড় বড় 3টা চেয়ার। চেয়ারগুলো মনে হচ্ছে পাথরের তৈরি। 3টা চেয়ারের মধ্যে মাঝখানের চেয়ারটা অন্য 2টো চেয়ার থেকে বেশ বড়। ওখানে যিনি বসে আছেন তার শরীরে লাল পোশাক পরা, মাথায় একটা বড় মুকুটের মতো আছে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। তার পাশে আরো 2জন বসে আছে, তাদেরও একই রকম চেহারা, তবে তাদের মাথায় কোনো মুকুট নেই, তারাও লাল পোশাক পরা, তাদের চেয়ার দুটোও ছোট, আর বডির যেই আকার এটাও ছোট ওই মাঝখানের জনের থেকে। ওই মাঝখানের জন বলতেছে ইদ্রিস আলী, তুই যেটা পেয়েছিস এটা ভুল করে তোর কাছে চলে গেছে, তোর হাতে চলে গেছে, এটার জন্য আমাদের ক্ষতি হবে, তবে সেই ক্ষতিটা আমরা ইনশাল্লাহ পুষিয়ে নেব। তোর জন্য যেটা নির্দেশনা থাকবে সেটা হচ্ছে তুই আগামীকাল ঠিক যেখানে এই জিনিসটা পেয়েছিস সেখানে মাটির মধ্যে এটা দাফন করে দিবি, তা না হলে আমাদেরও কিন্তু অপূরণীয় ক্ষতি হবে, তোরও অনেক ক্ষতি হবে। খবরদার এই জিনিসটা বিক্রি করার কথা মাথায় আনবি না। তুই পেয়েছিস, ভুল করে পেয়েছিস, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। ভুল করে পাওয়ার কারণে যতটুকু ক্ষতি হয়েছে এটা আমরা নিজেরা নিজেদের মতো করে সামলে নিব, কিন্তু দ্বিতীয় ভুল কিন্তু আর করিস না। এই কথা বলার পর ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। আসলে ঘুম তো ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখে তার শরীরটা একদম ঘেমে একাকার হয়ে গেছে। উনি চিন্তা করছেন কি দেখলাম, এটা কি আসলে দুঃস্বপ্ন দেখলাম, না আসলে সত্যি কোনো নির্দেশনা ছিল, এটা আসলে ইদ্রিস আলী ঠিক বুঝতে পারছেন না। ওই রাতে উনি আর স্ত্রীকে ডেকে এই বিষয়গুলো বলে তার ঘুম নষ্ট করতে চাইলেন না, উনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উনি ওনার স্ত্রীকে বিষয়টা বললেন। ওনার স্ত্রী আবার ছিল বেশ লোভী প্রকৃতির একজন মহিলা। উনি বললেন ধুর, এগুলা কিছু হয় নাকি, তুমি পাইছো মাটির নিচে, আগে যে জহর সাহেব ছিল তার তো আর্থিক অবস্থা ভালো ছিল, হয়তোবা সে এখানে রেখেছিল, যাওয়ার সময় নিতে ভুলে গেছে, এগুলা কিছু না। আমরা গরিব মানুষ, আমরা এটা বিক্রি করে দিয়ে যা টাকা পয়সা পাবো ভবিষ্যতের কথা চিন্তা করে সেগুলো কাজে লাগাবো, তুমি এটা বাজারে নিয়ে যাও। উনি স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ওই জিনিসটা নিয়ে বাজারে চলে গেলেন। তো একজন স্বর্ণকারের কাছে গেছেন। স্বর্ণকার এটা দেখার পর বেশ তার চক্ষু ছানা বড়া হয়ে গেছে যে এইটা তুমি কোথায় পাইলা, তোমার আর্থিক অবস্থা তো ভালো না। তখন ইদ্রিস আলী বলতেছেন যে আসলে এইটা একটা গল্প ফেদেছে আর কি, যে আমার দাদার বাবা বা এরকম কেউ একজন এই জিনিসটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, সেই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, কেউ এটা বিক্রি করে নাই, তারা অনেক ধনী ছিল, আস্তে আস্তে আমরা গরিব হয়ে গেছি, এখন কি করব, এটা রেখে আর কি করব। আগে ধনী ছিল তারা,
তাদের এটা বিক্রি করার দরকার হয় নাই। এখন আমি তো গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার চলার লাগে, অন্যের জমি বর্গা চাষ করে খাই, একটা সময় করতাম, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরা বড় হচ্ছে, মেয়েকে এক সময় বিয়ে দিতে হবে, টাকা পয়সা কই পাবো? তাছাড়া জমি কিনছি, এখনো তো পুরোপুরি টাকা দিতে পারি নাই, টাকাটা দিতে হবে না, এই জন্য এটা রেখে কোনো লাভ না, এটা বিক্রি করে দেবো। এইভাবে একটা মিথ্যা গল্প ওই স্বর্ণকারকে বলার পর স্বর্ণকার চিন্তা করছেন যে ঠিক আছে এটা কিনে নেই। স্বর্ণকার দেখলেন যে এটার ওজন বেশ, তখন স্বর্ণকার কি করলেন, বেশ ভালো অ্যামাউন্টের টাকাই তাকে দিয়েছিলেন, যেটা তার কল্পনারও বাইরে। এই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসেন ইদ্রিস আলী। বাড়িতে এসে তার স্ত্রীকে টাকাগুলো দেখালে লোভে তার স্ত্রীর চোখ দুটো চকচক করতে থাকে, এত টাকা পাইলাম। ওই সময় তো 100 টাকাতে বিঘাকে বিঘা জমি পাওয়া যেত, তখন প্রায় 1,00,000 টাকা নিয়ে ঘরে ঢুকেছে। তাহলে অবস্থা কি দাঁড়ায়? সেই মুক্তিযুদ্ধের আগে বা ইমিডিয়েট পরে কেউ যদি 1,00,000 টাকা নিয়ে ঘরে ঢোকে বা তার কারো কাছে যদি এত টাকা থাকে, তাহলে তার আর্থিক অবস্থা কেমন হতে পারে এটা তো আমরা সহজেই বুঝতে পারছি। ইদ্রিস আলী ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন সে মানে ঠিক ওই যে জিনিসটা, ওই যে 3টা অবয়ব প্রথমবার যেভাবে দেখেছিলেন আর কি, ওই 3টা অবয়ব তাকে বলছে, ইদ্রিস আলী তুই কাজটা ভালো করিস নাই, তুই যে আমাদের কি অপূরণীয় ক্ষতি করলি তা তুই নিজেও জানিস না। তোকে বললাম যে তুই আগের জায়গায় জিনিসটা রেখে দে, তুই শুনলি না, তুই তোর স্ত্রীর কথায় এই জিনিসটা বিক্রি করে দিলি। তোকে তো কিছু বলবো কি বলবো না এটা এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, তবে তোর বংশ পরম্পরায় যারা থাকবে সবাইকে শেষ করে দিব। যে পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে এটা হবে তার সিকি ভাগ তোর সাথে যেটা করব। জাস্ট এতটুকুই তারা বলেন। এরপরে ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার স্ত্রীকে এই বিষয়টা খুলে বলেন ওই রাত্রেই। ওনার স্ত্রী বলে, না দূর, এগুলা কিছু হয় নাকি, আল্লাহ আমাদেরকে এটা দিছে, এটা আমাদের জিনিস, এ কিছু না, তুমি ঘুমাও তো। স্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন। এরপরে কিন্তু ইদ্রিস আলী বেশ কিছুদিন বলতে সপ্তাহখানেক কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন না, সব কিছু স্বাভাবিক। উনি ওই টাকা থেকে, যিনি জমির মালিক ছিলেন, এই যে জহর সাহেবের যিনি চাচাতো ভাই, তাকে টাকা দিয়েছেন। এদিকে রেজিস্ট্রি করার দিন তারিখও ফিক্সড হয়ে গেছে, জমি রেজিস্ট্রি করা হবে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এক রাতে তখনও কিন্তু ওনার ছেলে যে আর একটা ঘরে শুয়েছে, তারপরে ইদ্রিস আলী বা ইদ্রিস আলীর যিনি স্ত্রী, ওনারা তখনও ঘুমান নাই, ওনাদের মেয়েটাও ঘুমিয়ে গেছে ওনাদের কাছেই। হঠাৎ করে ওনার ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, ওরে মরে গেলাম রে, শরীর জ্বলে পড়ে গেল রে, এরকম করে চিৎকার করতেছে। তখন ওনা তো ছুটে গেছে, না কি হয়েছে। তখন ছেলে বলতেছে যে আমি তো ঘুমায় আছি, হঠাৎ করে দেখি যে আমি একটা কোনো কিছুর সাথে বাধা অবস্থায় আছি, মনে হচ্ছে চারকোনা জাতীয় কোনো লোহার পাতের উপর আমাকে শুইয়ে রাখা হয়েছে, আমার হাত পা শেকল দিয়ে বাঁধা, আর এই জিনিসটা আস্তে আস্তে গরম হচ্ছে, আমার পিঠে অত্যন্ত গরম লাগতেছে। আমি এরকম একটা স্বপ্ন দেখছি, আর স্বপ্নে এটাও দেখছি যে 3টা অবয়ব এসে আমাকে বলতেছে যে আমাকে নাকি মেরে ফেলবে। তো এই জিনিসটা যখন এই ইদ্রিস আলী শোনেন, তার স্ত্রীও তো শোনেন, তখন তারা চিন্তা করেন যে কি ব্যাপার, ছেলেটা এই স্বপ্ন দেখলো। তবে ইদ্রিস আলী যে ব্যতিক্রমী কিছু চিন্তা করেন নাই তা কিন্তু না। যখন তার এই চিন্তার কথাটা তার স্ত্রীকে জানালেন, তার স্ত্রী বলে যে আরে ধুর, বাচ্চা মানুষ কি দেখছে না দেখছে, বাদ দাও তো, ঠিক হয়ে যাবে, ও মানে দুঃস্বপ্ন দেখছে। ওই রাতের পর থেকেই ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। দিনের বেলা ভালো থাকলেও রাতের বেলা যখনই সে ঘুমাতো সে চিৎকার দিয়ে উঠত। সে বলতো যে সে ঘুমালেই নাকি ভয়ঙ্কর 3টা অবয়ব তাকে এসে আগুনের ছ্যাঁকা দেয়, শেকল দিয়ে বেঁধে রাখে একটা লোহার পাতের উপরে, এরপর তাকে আগুনের ছ্যাঁকা দেয়। তো দেখা যাচ্ছে যে ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। একটা সময় এসে ইদ্রিস আলীর কাছে মনে হলো যে তাকে একটা ভালো কবিরাজ দেখাবেন। ওই সময় তো ডাক্তার অ্যাভেলেবল ছিল না, গ্রামে যারা ঝাড়ফুঁক করতেন, কবিরাজ থাকতেন, এদেরই কদর ওই সময় বেশি ছিল। তো একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ যখন আসেন, আসার পর
প্রথমে ছেলেটাকে দেখেন, দেখার পর উনি বলেন তো আসলে বলেন তো ঘটনাটা কি হয়েছে। ছেলের সাথে সব বিষয়ে কথা হয়, ছেলের স্বপ্নে কি দেখেছে। এরপর এই ইদ্রিস আলীকে বলতেছেন, ইদ্রিস আলী আমাকে বলেন তো ঘটনাটা কি। ইদ্রিস আলী কিন্তু ওই যে স্বর্ণের পাতের ওই বিষয়টা কিন্তু অ্যাভয়েড করে যায়, সে কিন্তু কিছুই বলে না, সে অন্যান্য কথা বলে এড়িয়ে যায়। তখন ওই কবিরাজ বলতেছে, ইদ্রিস আলী আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছে, তারপরও আপনি যেটা বলেছেন সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি। আমি এই ছেলেটার চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই কবিরাজ তার মতো করে রুকিয়া করে যান, কিছু ওষুধ গাছগাছরা আর কি ওষুধ যেগুলো সেগুলো দিয়ে যান, কয়েকদিন নাকি ভালো থাকে। এরপর আবার ওই ছেলের অবস্থা খারাপ হয়ে যায়। এবার কিন্তু রাতের বেলা যে শুধু সে এরকম চিৎকার চেঁচামেচি করতো তা না, দিনের বেলাতেও সে চিৎকার চেঁচামেচি করতো। সে ঘুমালেই নাকি কে এসে তাকে আগুনের ছ্যাঁকা দিত, শেকল দিয়ে হাত পা বেঁধে ফেলতো। ওই 3টা অবয়বকে সে দেখতো, কিন্তু এদের চেহারা ভালো করে বোঝা যেত না। সে ঘুমাতেই পারতো না, ঘুমালেই এই সমস্যা, দিনে হোক রাতে হোক, সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা তো একটু ঘুম আসবে, চোখ বন্ধ করলেই ঘুমের মধ্যে এই জিনিসটা চলে আসতো। সে যে কি যন্ত্রণা, না ঘুমাতে পারার কি যন্ত্রণা, আবার ঘুমালে স্বপ্নের মধ্যে এরকম যন্ত্রণা দিত। আবার সেই কবিরাজকে খবর পাঠানো হয়, কবিরাজ আসেন। আসার পর কবিরাজ বলেন যে আমার কিন্তু শুরুতেই মনে হয়েছিল যে আপনারা আমাকে কিছু লুকাচ্ছেন, আমি যেই তদবির দিয়েছি তাতে তো এরকমটা হওয়ার কথা না, সত্যি করে বলেন তো আসলে আপনারা কি লুকাচ্ছেন। তখন এই ইদ্রিস আলী এবং তার স্ত্রী এই পুরো ঘটনা খুলে বলেন, এই যে স্বর্ণের পাত, ওনারা কি স্বপ্ন দেখেছিলেন, তারপর ছেলের সাথে কি হয়েছে, এই সব কিছু খুলে বলেন। তখন ওই কবিরাজ বলেন যে সর্বনাশ, আপনারা তো বিশাল বড় ভুল করে ফেলছেন, এখন তো এটা আর কোনো তদবিরে বা ঝাড়ফুঁকে হবে না, এটা তো একদম আয়ত্তের বাইরে চলে গেছে। এই কাজ কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো হুজুরি সহজে করতে পারবে না। আমি যতটুকু যা বুঝতেছি ওই জিন পরিবারের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তারপরও আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ওই কবিরাজ একদিন পরে জানান যে এই যে যে জিন পরিবার, এরা নাকি খুবই সম্ভ্রান্ত এবং রাজকীয় বংশের জিন। রাজকীয়দের যে সমস্ত গোত্র থাকে, এই গোত্রের একটা অংশ এই যে জহরের যে ভিটাটা, এই ভিটার আশেপাশে বসবাস করত, অনেক আগে থেকেই করত, এখনো করে, কিন্তু কখনোই তাদের উপস্থিতি মানুষকে জানান দেন নাই সহজে, মানুষকে তারা বিরক্তও করতো না। হ্যাঁ, যখন লোকজন ছিল না একদমই, তখন তাদের উপস্থিতি কেউ কেউ টের পেয়েছে। এই কারণে পেয়েছে যাতে করে লোকজন এখানে না থাকা অবস্থায় দুষ্টু লোকজন এখানে এসে দেখা যাচ্ছে নেশাপানি করতে পারে, অনেক ধরনের ঝামেলা করতে পারে, এটা যাতে না করে এই জন্য তারা কিছু আলামত প্রকাশ করেছে মাত্র। এছাড়া কিন্তু তারা কখনোই মানুষদেরকে বিরক্ত করেনি। জহর সাহেব যে এখানে অনেকদিন ছিলেন, তারা কখনোই নাকি ঘুণাক্ষরেও টের পান নাই যে এইখানে কোনো জিনেদের বসতি আছে। এমনকি এই যে ইদ্রিস আলী, সেও টের পেত না, কিন্তু কোনো একটা অজানা কারণে সে একটা স্বর্ণের পাত পেয়ে গেছে এবং সেটা বিক্রি করতে নিষেধ করার পরেও ইদ্রিস আলী তার স্ত্রীর প্ররোচনায় এই কাজটি করে ফেলেছে। এটা পরবর্তীতে কবিরাজ এসে জানালেন এবং বললেন যে আসলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায় নাই, এবং তারা খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা প্রতিশোধ নেবে, এবং এই প্রতিশোধ নেওয়াটা নাকি তাদের জন্য বৈধ। এই কারণে বৈধ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নাকি তার অতি সামান্য অংশ হবে যদি ইদ্রিস আলীর পরিবারকে ধ্বংস করে দেয়। জাস্ট এতটুকুই জানা গেছে। ওই কবিরাজ তো মাপ চেয়ে চলে যান যে আপনাদের চিকিৎসা করতে পারবো না, যা ঘটবে এর জন্য আপনারাই দায়ী। এবং এই ইদ্রিস আলীর যে স্ত্রী, তাকে অনেক ভৎসনা করে যান ওই কবিরাজ, যে আপনি খুব লোভী প্রকৃতির একজন মহিলা, আপনার কারণে এটা হয়েছে, আপনার হাজবেন্ড এত খারাপ না, কিন্তু আপনি এটাতে উৎসাহ দিচ্ছেন, এখন যা হবে আপনাদের ভাগ্যে এটা আছে, আপনাদের উপরে একটা অভিশাপ নেমে আসছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান, দেখেন আল্লাহ মাফ করেন কিনা। এটা বলে তো চলে যান। তো কবিরাজ চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার ছেলেটা মারা যায়। আসলে ছোট মানুষ কয়দিন না ঘুমায় থাকতে পারে, তারপর ঘুমালেই শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়, দিনের বেলাতেও শরীরে যন্ত্রণা হয়, না ঘুমানোর একটা যন্ত্রণা তো আছেই, আর তারপর ঘুমানোর মাত্রই এই ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায়। ছেলেটা মারা যায়। ছেলেটা মারা যাবার পর তাকে নিয়ম অনুযায়ী বা ধর্মীয় রীতিনীতি মেনেই সমাহিত করা হয়। এরপর আসলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী খুবই অনুশোচনা করতে থাকেন, হাই হাই এটা কি করলাম। এরই মধ্যে ঘটার একটা ঘটনা, সেটা হচ্ছে এই যে টাকাটা, এই টাকাটাও নাকি ঘর থেকে গায়েব হয়ে যায়। যতটুকু খরচ করতে পেরেছিলেন তারা, ওই টাকা তো চলেই গেছে আরেকজনের হাতে,
পরেও কিন্তু এই টাকাটা ছিল না। তাহলে সব দিক থেকেই ক্ষয়ক্ষতি হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ করে ওনার যে ছোট মেয়ে, যার বয়স 5 কি 7 বছর ছিল, তার কলেরা হলো। কলেরা হয়ে 2 দিনের মাথায় মেয়েটা মারা যায়। ছেলে এবং মেয়ে এই দুইজনকে হারিয়ে ইদ্রিস আলী এবং তার স্ত্রী পাগল প্রায় হয়ে যায়। সন্তানের শোকে এরা দুজনই খুবই কাতর হয়ে পড়ে। এভাবে চলে যায় আরো বেশ কিছু বছর। সন্তানের শোক এটা তো আস্তে আস্তে কমে এসেছে, যেহেতু সময় চলে যাচ্ছে, মানুষ অনেক কিছুই ভুলে যায়, সময়ের সাথে আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নেয়। তবে এরপরে ওনাদের কোনো আর সন্তানাদি হয়নি। স্বামী স্ত্রী ওনারা আছেন, এখন আর কোনো কিছুর উপর লোভ করেন না। এদিকে ঘটে আর একটা ঘটনা। ওনার স্ত্রী পার্শ্ববর্তী একটা পুকুরে গোসল করতে গিয়েছিলেন। আর এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল যে এই জহরের ভিটায় ইদ্রিস আলী উনি গুপ্তধন পেয়েছিলেন। গুপ্তধন পাওয়ার পর সেটা এরকম এরকম কাজ করছে, যার কারণে তার 2 সন্তান মারা গেছে। তো ইদ্রিস আলী যখনই বাইরে যেত বা ইদ্রিস আলীর স্ত্রী যখনই বাইরে যেত, মানুষজন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতো। তারাও খুব আফসোস করে, আক্ষেপ করে এগুলো সম্পর্কে বলতো যে হ্যাঁ আসলে এরকম ঘটনা ঘটছে। এদিকে এই যে জমির যে রেস্ট্রির ব্যাপারটা, এই রেস্ট্রির ব্যাপারে ইদ্রিস আলী আর আগ্রহ দেখান নাই। উনি চিন্তা করেছিলেন যে এই জমি নিয়ে এত ঝামেলা, 2 সন্তানকে হারাইলাম, এত কিছু হয়ে গেল, এই জমি আমি আর রেস্ট্রি করব না, থাক যেভাবে আছে ওভাবেই থাক। এভাবে কিন্তু ওনারা ওখানে রয়ে গেছেন। আর যেহেতু উনি ওটা চাচ্ছিলেন না, ওই যে জহর সাহেবের চাচাতো ভাইও উনি তো চাচ্ছিলেন যে জমিটা তাকে রেস্ট্রি করে দিতে। ইদ্রিস আলী সাহেব ওভাবে রাজি হচ্ছিলেন না, কারণ এটা নিয়ে তার একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। তো ওই চাচাতো ভাই এটাও বলেছিলেন, ঠিক আছে আপনি যেহেতু রেস্ট্রি করতে চাচ্ছেন না, তো আপনি তো আমাকে অনেক টাকাও দিয়ে ফেলেছেন, আমি টাকাগুলো আপনাকে দিয়ে দিই, আপনি তাহলে অন্য জায়গায় চলে যান। তো সেটাও পারছিলেন না, কারণ হচ্ছে ওই ভিটার উপরে তার 2টা সন্তান মারা গেছে, ওইটাতেও তার একটা মায়া ছিল। সব মিলিয়ে আসলে সময় চলে যাচ্ছিল। একদিন ঘটে একটা ঘটনা, এই ইদ্রিস আলীর স্ত্রী উনি পুকুরে গিয়েছেন গোসল করার জন্য। উনি যখন পুকুরে গোসল করতে গিয়েছেন তখন সময়টা বেলা 12টা 12:30 এরকম একটা সময় আনুমানিক আর কি। তো যখন গোসল করার জন্য পানিতে নেমেছেন, তার আশেপাশে কিন্তু আরো অনেক মহিলারাই ছিল ওখানে। যখন কোনো মহিলারা গোসল করতে আসতো, কোনো পুরুষ সদস্য ওখানে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা আসতেন, মহিলারা যদি ইমার্জেন্সি পানি নেওয়ার দরকার থাকতো বা বাসন মাজার দরকার থাকতো, এটা করে চলে যেতেন, তারা কিন্তু আবার গোসল করার জন্য আসতেন না। এরকম একটা বিষয় কিন্তু তারা মেনটেন করতেন, সামাজিক একটা শিষ্টাচার যেটা থাকে আর কি, সেটা। তো তখন মহিলারা আসছেন, ইদ্রিস আলীর স্ত্রীও আসছেন গোসল করার জন্য। আর উনি আসলেই তাদের সন্তানাদি নিয়ে এরকম কথা হতো, আক্ষেপ হতো। তো ইদ্রিস আলীর স্ত্রী গোসল করতে নেমেছেন, নামার পর হয় কি, হঠাৎ করে পুকুরের মাঝ বরাবর মনে হচ্ছে একটা ঘূর্ণি পাক সৃষ্টি হয়েছে। তবে সেই ঘূর্ণিপাকটা যে অনেক বড় ঘূর্ণিপাক বিষয়টা এরকম না, হালকা একটা ঘূর্ণিপাক। ওই সময় হয় কি, ইদ্রিস আলীর স্ত্রী চিৎকার করে ওঠেন, এই 2টা হাত আমার পা টেনে ধরছে রে, আমারও তোমরা ধরো ধরো। তখন ওনারই পাশে থাকা মহিলা যারা গোসল করছেন, তারা আবার ইদ্রিস আলীর স্ত্রীর হাত টেনে ধরেন। তারাও কিন্তু অনুভব করছিলেন কিছু একটা ইদ্রিস আলীর স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা অনেক চেষ্টা করেছিলেন, একটা সময় ওনাদের হাত থেকে ইদ্রিস আলীর স্ত্রীর হাত ছুটে যায়। এদিকে ওনারাও তো চিৎকার চেঁচামেচি করছিলেন। যেহেতু মহিলারা যখন গোসল করতে নামতেন, পুরুষ সদস্যরা আশেপাশে আসলে আসতেন না, কিন্তু যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল দূর থেকে পুরুষ সদস্যরা শুনে, তারাও আরো অনেক পুরুষদেরকে ডাকেন, তারা চলে আসে। এসে শুনে এই অবস্থা, তারা তো জাল টাল ফেলেছেন, কোথাও পাওয়া যায় না। আর ওই যে পানির পাকটা কিন্তু তখনই থেমে গেছে যখন ইদ্রিস আলীর স্ত্রী তাদের হাত থেকে ছুটে গেছে। ইদ্রিস আলীও চলে আসেন, উনিও কাছাকাছি জায়গায় ছিলেন। উনি তো এসে বলেন যে হায় হায়, আমার তো আর কেউই রইল না, আমি একাই রইলাম। এখন স্ত্রীর যেই ডেড বডি, এটা তো পাওয়া যাবে। তারা অপেক্ষা করেন যে হয়তোবা তার ডেড বডিটা ভেসে উঠবে। 1 দিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। 2 দিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। তখন সিদ্ধান্ত হলো, এই যে গ্রামীণ কিছু ডুবুরি থাকে না, তারা পুকুরে নেমে হারানো জিনিসপত্র খুঁজে দেয়, এরকম 3 জন ডুবুরিকে ডাকা হলো। তারা নামলেন পুকুরে। নামার পর মোটামুটি তাদের দম ছিল 10 মিনিটের মতো, তারা এরকম 10 মিনিটের মতো পানির নিচে ছিলেন। এরপরে উঠে আসলেন। উঠে আসার পর মনে হচ্ছিল তারা কিছু একটা দেখে ভয় পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কিছু বলতে চাচ্ছিলেন না, শুধু এতটুকু বললেন যে এই মহিলার লাশ মনে হয় আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? লোকজন তো অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তারপর গ্রামের যারা একটু মাতব্বর গোছের লোক আছেন, সম্মানিত লোক আছেন, তারা জিজ্ঞেস করছে। এভাবে কয়জনের অনুরোধ আসলে অ্যাভয়েড করা যায়?
একটা পর্যায়ে একজন ডুবুরি বললেন যে আমরা 3 জনই একই দৃশ্য দেখেছি। তা হচ্ছে এই মহিলার লাশ এই পুকুরের নিচেই আছে। আমরা দেখলাম একটা স্বর্ণের বড় পাতের উপরে এই মহিলাটাকে শুইয়ে রাখা হয়েছে আর তার হাত পা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা টানাটানি করার চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে কোনো একটা ভয়ঙ্কর কিছু আমাদেরকে তাড়া করতে আসছে। তখনই আমরা উপরে উঠে চলে আসছি। এর লাশ হয়তো আর পাওয়া যাবে না। সত্যি ওনার লাশটা আর পাওয়া যায়নি। এরপর এই যে ইদ্রিস আলী, উনি একদিন স্বপ্নে দেখেন, হয়তোবা ওই রাতেই স্বপ্নে দেখেছিলেন, তা হচ্ছে ওই যে 3টা অবয়ব, বড় বড় 3টা সিংহাসনে বসা, মাঝখানে যিনি আছেন তিনি শুধু কথা বলেন, অন্য 2টা কথা বলে না। সে বলছে, ইদ্রিস আলী, তোকে কিন্তু আমরা মারবো না, তোকে কিছুই করব না। তুই যে ক্ষতি আমাদের করেছিস তার অতি সামান্য মাত্রই আমরা প্রতিশোধ নিয়েছি। আমাদের জায়গা থাকলে তুই আরো কিছু করতি, কিন্তু আমরা সেটা করি নাই। তোকে কিছুই করব না। আমরা যেভাবে আমাদের স্বজনদেরকে হারিয়েছি, স্বজনদেরকে হারিয়ে আমরা জীবিত আছি, তুইও তোর স্বজনদেরকে হারিয়ে জীবিত থাকবি। এটাই তোর শাস্তি, তোকে কিছুই করব না। এরপরে ইদ্রিস আলী কখনোই ওই 3টা অবয়বকে স্বপ্নে দেখেন নাই। ইদ্রিস আলী সবসময় বলতেন, আমাকে কেন মারলো না, আমাকে মারতো, আমি অপরাধী, আমার সন্তানদেরকে কেন মারলো, হায় হায় আমি কেন মরলাম না, এরকম আফসোস করতো সবসময়। তার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তারপর চুল দাড়ি একদম এলোমেলো অবস্থা হয়ে যায়, পাগলের মতো হয়ে যান। একটা সময় এই ইদ্রিস আলী নিরুদ্দেশ হয়ে যান। কোথায় যে উনি চলে গেছেন কেউ বলতে পারেন না। উনি কি জীবিত আছেন না মারা গেছেন সেটাও কেউ বলতে পারে না। এখন এই জমির যিনি মালিক, ওই চাচাতো ভাই, উনি তো আসলে ওই জমিটা বিক্রি করে দিয়েছিলেন, ফাইনালি রেজিস্ট্রি করা হয়নি। এখন কি করবেন এই জমি নিয়ে? উনি চিন্তা করেন এই জমিটা একটা অভিশপ্ত জমি, এটা নিয়ে আমি আর কোনো কাজ করব না, এটা এইভাবেই পড়ে থাক, এটা নিয়ে আমার আর কোনো কিছু করার দরকার নেই, আমি কারো কাছে বিক্রিও করবো না, সরকার যদি এটা নিয়ে যেতে চায় নিয়ে যাক, এটার উপর আমার কোনো দাবি দেওয়া নাই। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো এরপরে ওই জমিটা বহু বছর ওভাবেই পড়েছিল। কালের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ইদ্রিস আলী কিন্তু ওই জায়গাটা কিনলেও মানুষ ওটাকে ওই জহরের ভিটা নামেই চিনে থাকে। এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, এটা হয়তোবা ওই সরকারি খাস জমি হয়ে গেছে, ওই জায়গার অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর দেখা যায় যেই চাচাতো ভাইরা জায়গা কিনেছিলেন বা যেই চাচাতো ভাই জায়গা কিনেছিলেন উনিও মারা গেছেন। ওনার উত্তরসূরিরা ওই জায়গা নিয়ে কি করেছেন বা তারাও এই বিষয়গুলো ওইভাবে জানেন কিনা, জানলেও ওনারা ওইভাবে আসলে শেয়ার করেছেন হয়তো বা কাউকে কাউকে। তো এভাবে কিন্তু এই বিষয়টা অনেকের মুখে মুখে থাকলেও ওই জায়গাটার ঠিক অবস্থান শনাক্ত করাটা এখন অনেকটাই মুশকিল হয়ে যায়। সময়ের বিবর্তনে প্রায় 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, 55 বছর বা আরও বেশি হতে পারে, এরকম একটা সময় পার হয়ে গেছে। অনেক কিছু তো পরিবর্তন হয়ে যায়, এই কারণে ওই জায়গারও অবস্থান এখন শনাক্ত করাটা অনেক মুশকিল হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আসলে লোভে পড়ে মানুষ অনেক কাজই করে ফেলে। আর এই ধরনের গুপ্তধন, এই গুপ্তধন বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আমি দেখি বাংলাদেশে একটা শ্রেণী আছে যারা গুপ্তধন খুঁজে বেড়ায়, এটা একটা প্রতারক চক্র। দেখা যায় তক্ষক, এই তক্ষক নিয়ে মনে করেন যে এক ধরনের প্রতারণা চলে। তারপর এই যে পিলার, ব্রিটিশরা পিলার স্থাপন করে গিয়েছিলেন, এই পিলারের ভিতরে ম্যাগনেট আছে, এগুলো নিয়ে এক ধরনের প্রতারণা চলে। তো সত্য কথা এটাই, যখন মাটির নিচে কোনো জিনিস থাকে একটা সময় পর এগুলো কিন্তু জিনেদের দখলে চলে যায়। আর জিনেদেরকে ম্যানেজ না করে, তারা যদি স্বেচ্ছায় যদি কাউকে না দেয়, এই জিনিস যদি কেউ নেয়, বিক্রি করে, ভোগ করে, এদের খুবই ভয়ঙ্কর ধরনের পরিণতি নেমে আসে। বাংলাদেশের অনেক রিনাউন্ড পার্সন যারা কোনো না কোনোভাবে এই জিনিস পেয়েছেন, কিন্তু এই জিনেদের সাথে নেগোসিয়েশন করে না, টাকা দিয়ে হয়তো বা নিয়েছেন কারো কাছ থেকে, তাদের পরিণতিও কিন্তু খুব খারাপ হয়েছে। হয়তোবা বিষয়গুলো ওভাবে সামনে আসে না, বাট বাস্তবতা কিন্তু এটাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আমরা যে ঘটনায় যাব সেটা আমাদেরকে কালেক্ট করেছেন আমাদের আরেকজন বিশ্বস্ত মডারেটর। বলবো বিশ্বস্ত বলার কারণে অনেক কিছু জড়িত, আপনারা জানেন। যাই হোক, বিশ্বস্ত বলারও কারণ আছে। বিশ্বস্ত মডারেটর সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে, যিনি সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন।
তাই সম্পূর্ণ ঘটনা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঘটনা শোনার আগে পুরো ঘটনাটাকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে ঘটনাটি তিনি নিয়ে আসছেন সেটি কেনিয়ার কোনো একটা গ্রামের ঘটনা। এটি সংগ্রহ করেছেন তার কেনিয়ার এক বন্ধু থেকে। এই ঘটনার প্রথম অংশ শুনেছিলেন আজ থেকে প্রায় 8-9 মাস আগে, আর সেইটুকু ঘটনা শোনার পর থেকে তিনি মাসের পর মাস অপেক্ষা করেছিলেন ঘটনার বাকি অংশ কালেক্ট করবার জন্য। ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখছেন তিনি, ঘটনাটি তিনি তার মতো করে উপস্থাপন করবেন, তবে শ্রোতাদের কাছে একটা অনুরোধ যেন ঘটনাটা সম্পূর্ণ তারা শোনেন, কারণ ঘটনার কোনো একটা অংশ মিস হওয়া মানে পুরো ঘটনাটা মিস হওয়া। প্রথমেই একজনের পরিচয় দিয়ে বলতে চাই, তার নাম ইসাক বনি, পেশায় একজন গ্রাম্য ডাক্তার। তিনি আমাদের ভাষায় বলে তিনি একজন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ভেষজ সব সংমিশ্রণে চিকিৎসা দিয়ে থাকেন। তাদের এই গ্রামে শুধুমাত্র একজনই ডাক্তার, যে কারণে তার চেম্বারে সবসময় ভিড় লেগে থাকে। শান্ত মেজাজের মানুষ তিনি, বেশ গুছিয়ে কথা বলেন। আর তার আরও 2টা পরিচয় আছে, তা হলো তিনি ডাক্তারের পাশাপাশি ভাগ্য গণনা করেন, মৃত আত্মার সাথে যোগাযোগ করতে পারে, আধ্যাত্মিক লোকও বলতে পারা যায়। আর সব থেকে বড় পরিচয় হলো তিনি এই এলাকার ডেমন দাই দলের প্রধান। এই দল গোপনে কেনিয়ার বিভিন্ন স্থানে রাজ করে থাকে। ডেমন দাই হচ্ছে ডেমন বা শয়তানদের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এমন একটি দল, যাদের প্রধান কাজ হচ্ছে যদি ডেমন তাদের গ্রামের ঝড়, অনাবৃষ্টি আরও বিভিন্ন হিংস্র প্রাণীর রূপ ধারণ করে এসে থাকে এবং বিভিন্নভাবে তাদের ক্ষতি করে থাকে, আর সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যই এই দলটি কাজ করে। তো ইসাক প্রায় সময় গণনা করে দেখার চেষ্টা করে ডেমন যাতে নারাজ না হয়, আর এই জন্য ডেমনকে প্রায় সময়ই তাদেরকে খাওয়া দিতে হয়, ভোগ দিতে হয়। ডেমন কখনো কখনো সারা গ্রামবাসী থেকে ভোগ নেয়, আবার কখনো কখনো অনেক পরিবার থেকেও নিয়ে থাকে। ডেমন খুশি থাকলে তার এবং তাদের পরিবার ভালো থাকে। তাদের ভাষায় বলে এই ডেমন হচ্ছে তাদের দাতা। আরেকদিকে সাইমন, এমি আর অ্যাডাম, তাদের 3জনের অংশীদারি ব্যবসা, পুরনো জিনিস আর চোরাই মাল কেনা বেচা। তাদের এই ব্যবসার অন্যতম ছিল চুরি করা গাড়ির ব্যাটারি, টায়ার আরও বিভিন্ন গাড়ির পার্টস কেনা বেচা। আর অ্যাডামের পাশাপাশি ভেড়ার ব্যবসা ছিল। তারা চুরি করে টায়ারগুলো একসাথে করে জ্বালিয়ে সেটা থেকে তামা জাতীয় বা লোহার জাতীয় ধাতবগুলো বের করত। এই টায়ার পুরানোর কাজে কাজটা তাদের গ্রাম থেকে অনেক দূরের মরুভূমি বা বনের আশেপাশে করে আসতে হতো, যাতে পুলিশ কেউ না দেখতে পারে। প্রতিবারের মতো সেদিনও তাদের 3জনের প্ল্যান ছিল রাতে কিছু টায়ার নিয়ে লোকালয় থেকে দূরে মরুভূমিতে গিয়ে পোড়াবে। মাঝরাতে মাটির রাস্তা, 2 পাশে খালি জায়গা, রাস্তা থেকে নেমে একটু দূরে তারা টায়ারগুলো জ্বালায়। টায়ার জ্বালানোর একটা পর্যায়ে তারা দেখে দূর থেকে একটা পুলিশের গাড়ি এদিকে আসছে। এটা দেখতে পেয়েই তারা 3জন যেদিকে পারে মরুভূমির ভেতরে দৌড় দেয়। অ্যাডামের সামনে থেকে সাইমন আরেকটু বেশি দূরে সরে যায়। অ্যাডাম একটু দূরে গিয়ে মাটির উপর হয়ে শুয়ে পড়ে, যাতে পুলিশ তাকে অন্ধকারে দেখতে না পায়। অ্যাডাম দেখতে পায় পুলিশের গাড়ি সেই আগুনের স্থানে দাঁড়ায় এবং সেখান থেকে তাদের গাড়ি মরুভূমিতে নামিয়ে দেয়। অ্যাডাম এখান থেকে দেখতে পায় পুলিশের গাড়ি সাইমনের এমিকে তাড়া করছে। কিছু সময়ের মধ্যে পুলিশের গাড়ি অনেক দূরে চলে যায়। অ্যাডাম ঘুরে আকাশের দিকে মুখ করে মাটিতে শুয়ে থাকে আরও কিছু সময় অতিবাহিত করার জন্য। হঠাৎ অ্যাডাম একটা নিঃশ্বাস ছাড়ার শব্দ পায়, আর গড় গড় করে দাঁত কিটিমিটি করার শব্দ। অ্যাডাম মাথা উঁচিয়ে পায়ের বরাবর তাকায় আর দেখে অন্ধকারে 2টা চোখ জল জল করছে। এর মধ্যে একটা চোখ সাদা পাথরের লাইট মারলে যে রিফ্লেকশন দেয় তেমন রিফ্লেকশনে জল জল করছে। সামনে থেকে গোঙানোর শব্দ। এই গোঙানোর শব্দ শুনে অ্যাডামের আর বুঝতে বাকি রইল না যে সামনে থাকা এটা কোনো বাঘ বা সিংহ হবে। অ্যাডামের সামনে একটা ছায়ার মতো 2টা চোখ জল জল করছে। সামনে থাকা বাঘ কিংবা সিংহ পুরোপুরি প্রস্তুত তার সামনে থাকা শিকারকে ধরার। অ্যাডাম ভয়ে নড়ছে না। অ্যাডাম মনে মনে ভাবছে এখান থেকে তার গাড়ি কমপক্ষে 150 মিটার দূরে। এখান থেকে 200 মিটার দূরে, 150 থেকে 200 মিটার দূরে যাওয়া তো দূরের কথা, অ্যাডাম ঘুরতে দেরি হবে আর বাঘ সিংহ তার ঘাড়ে কামড় বসিয়ে দিবে। অ্যাডাম নড়াচড়া বন্ধ করে আস্তে আস্তে মাথাটা নামিয়ে দেয়।
অ্যাডাম শ্বাস নেওয়ার গতি কমিয়ে দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। অ্যাডাম আকাশের দিকে তাকিয়েছিল। সামনে থাকা বাঘ বা সিংহটি আস্তে আস্তে তার সামনে এসে ঘুরে ঘুরে সারা শরীর শুকতে থাকে। যখন প্রাণীটি অ্যাডামের মাথার সামনে আসে তখন বুঝতে পারেন এটা একটা বিশাল বাঘ। অ্যাডাম ভয়ে চোখের পলকটাও ফেলছিল না। বাঘটা ঘুরে একটু সামনে যেতেই অ্যাডাম এক মুঠ বালি পাথর সেই বাঘটার উপর মেরে আবার শুয়ে পড়ে। এরপর বাঘটা চলে যায়। অ্যাডাম ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার গাড়ির কাছে যায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাডাম বাসায় আসতেই তার গা কেঁপে জ্বর আসে। অ্যাডামের পরিবার ছিল, তার স্ত্রী ছিল, 2 ছেলে ছিল, 1 মেয়ে ছিল। তো 3 দিন হলো অ্যাডামের জ্বর যাবার কোনো নাম নেই। আর এদিক থেকে খবর আসে সাইমন আর এমিকে পুলিশে ধরে নিয়ে গেছে। দৌড়ে পালাবার সময় সাইমন আর এমি নাকি একসাথেই ছিল, আর অ্যাডাম তাদের থেকে আলাদা হয়ে যায়, যে কারণে অ্যাডাম পুলিশের হাত থেকে বেঁচে যায়। অ্যাডামের স্ত্রী তাকে নিয়ে ইসাক বনির কাছে আসে। ইসাক বনি নর্মালি চিকিৎসা করে, কিন্তু অ্যাডাম জ্বরের কারণ আর কাউকে জানায় না। তো কিছুদিন পর অ্যাডামের সাথে থাকা ওই 2 ব্যবসায়ী মানে তার পার্টনাররা ছাড়া পায়। কয়েকদিন পর তারা আবারও প্ল্যান করে। তারা এবার অল্প কিছু টায়ার পোড়াবে যাতে আগুনের ফুলকি একটু কম ওঠে। তারা যেদিন রাতে অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান করে, জায়গাটা হচ্ছে পরিত্যক্ত একটা আদিবাসীর আস্তানা। আসলে এটাকে এলাকা বলা যাবে না, তবে আস্তানা বলার কারণ হচ্ছে সেখানে 8-10টা আদিবাসীর পরিবার ছিল, যারা প্রায় সময় তাদের জায়গা বদল করে। যেখানে পানির কূপ থেকে কিংবা পানির স্তর থাকে, তা সেই জায়গা ঘিরে তারা তাদের আস্তানা বাঁধে। সেই স্থানের পানি যখন ফুরিয়ে যায় তখন তারা ওই জায়গাটা ছেড়ে যায়। তো সাইমন, এমি এবং অ্যাডাম তারা রাতে সেখানে তাদের চুরি করা টায়ারগুলো নিয়ে সেই পরিত্যক্ত স্থানে পৌঁছায়। তারা বুঝতে পারে এই জায়গাটা আসলেই জনমানবহীন। তারা দেখে সেই স্থানে একটা ছোট কূপও আছে। এই কূপটা খালি কিংবা শুকনা ছিল, আর এই কূপটার চারিদিকে আদিবাসীদের বসবাস ছিল, যেটা এই স্থান দেখলে বোঝা যায়। সেখানে 5-6টা পরিত্যক্ত ছাউনির ঘর ছিল। তো তারা কূপটার পাশেই তাদের টায়ারগুলো পোড়ায়। কিছু সময় ধরে জ্বলতে থাকে, আর পাশেই বসে তারা 3 জন গল্প কথাবার্তা বলতে থাকে। একটা সময় যখন এখানে লোকজনের আগমন হয়, বয়স 55 বা 60 পেরিয়ে, শরীরে ময়লা জামা কাপড়, কাঁধে একটা কাপড়ের বস্তা টাইপের, হাতে একটা লাঠি যেটাতে ভর করে খুঁড়িয়ে তাদের দিকে আসছিল এমন একটা লোক। মানে 55 থেকে 60 বছরের একটা লোক তাদের দিকে, মানে বয়স্ক লোক তাদের দিকে আসছিল। তো সামনে আসতে দেখে এই লোকটার ডান পায়ের গোড়ালি থেকে তারা দেখে যে বাকি অংশটা নাই। সেই অংশে পলিথিন দিয়ে পেঁচানো, মুখ ভরা দাড়ি, জটলানো চুল আর চোখ দুটা টেরা। তো হে করে হাসতে ওদেরকে হাই হ্যালো টাইপের কিছু জানায়। তো সামনে আসতেই ধাপ করে মাটিতে বসে পড়ে এবং তার নাম বলে। তো সাইমন, এইমি আর অ্যাডাম তারা কিছু বলার আগেই সেই লোকটা বলে ওঠে, আমি পাগল না, আমার ধরনটাই এমন। আমি মানুষের ইচ্ছা পূরণ করি, আমি মানুষকে ধনী হওয়ার পথ দেখাই। লোকটার কথা শুনে তারা 3 জন হাসতে থাকে। তাদের সাথে সাথে সেই লোকটাও হাসে। সেই লোকটার আচরণ দেখে তারা আর বুঝতে বাকি রইল যে লোকটা পাগল ছাড়া এসব কে বলবে। তারপরও এমি সেই অচেনা লোকটার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? জবাবের বিপরীতে লোকটা উল্টো প্রশ্ন করলো, তোমরা এখানে কি করো? এরপর লোকটা আগুনের সামনে মুখ নিয়ে শোকে, চুরি করা টায়ার, হ্যাঁ এভাবে আর কত চুরি করে চলবে? তোমরা চাইলে আমি তোমাদের অনেক ধন দৌলত দিতে পারবো। এই কথা শুনে তারা হাসতে পরে, তাহলে এখন পর্যন্ত কতজনকে ধন দৌলত দিয়েছ? জয় লোকটা বলে, অনেককে দিয়েছি, আবার অনেকের থেকে ফেরতও নিয়েছি। যারা আমার কথা রাখেনি, আমার সাথে বেইমানি করেছে, তাদের থেকে ফেরত নিয়েছি। এই কথা শুনে সাইমন বলে ওঠে, ও আচ্ছা তাই, তো কারা তোমার সাথে বেইমানি করলো? জবাবে লোকটা বলে, যারা বেইমানি করেছে তাদেরকে সেটার খেসারতও দিতে হয়েছে। কিছু নিতে হলে কিছু দিতে হয়। তোমরা কি পারবে দিতে? তাহলে আমিও পারবো দিতে। এমি বলে উঠলো, তাহলে কি দিতে হবে আমাদের? এই কথা শুনতে না শুনতে লোকটা হা করে হাসতে মাটিতে থাপ্পড় দিতে বলে, দুনিয়াতে সবাই লোভী, সবাই। এই লোকটা হাসার সাথে সাথে তারাও হাসতে থাকে, কারণ লোকটা পাগল। তাদের এখন সময় কাটানোর দরকার, তাই এই পাগল লোকটার সাথেও তারা মজা করে সময় কাটাচ্ছিল।
কিন্তু অন্যদিকে অ্যাডাম মোটেও মজাতে নেয়নি। অ্যাডাম একটু বিরক্ত হয়ে সেই পাগল লোকটার সামনে গিয়ে বিভিন্ন ভকাঝকা করতে লাগলো। তো হাত দিয়ে ধাক্কা দিয়ে চলে গেল। তারপরও সেই লোকটা হাসতে থাকে। অ্যাডাম সেই পাগল লোকটার উদ্দেশ্যে বলল, তোমার কি কোনো বাসা আছে? বাসা থাকলে চলে যাও। জবাবে লোকটা বলল, এই আমার বিশাল রাজপ্রাসাদ আছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এই কথা শুনে অ্যাডাম আরও রেগে যায় এবং পারে তো পাগল লোকটাকে মারবে। সেখানে থাকা সাইমন আর এমি অ্যাডামকে টেনে নিয়ে আসে, আর সেই পাগল লোকটা খুঁড়াতে খুঁড়াতে সেখান থেকে চলে যায়। তারা সেদিনকার মতো সেখান থেকে চলে আসে। অ্যাডাম যখন তার বাসার দিকে আসছিল, তখন দূর থেকে দেখা তার বাড়ির সামনে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। এই বাঘটা দেখতে অনেকটা সেই বাঘটার মতো, যেই বাঘটার চোখ জল জল করছিল। অ্যাডাম বাঘটা দেখে ভয় পেয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। দূর থেকে বাঘটাকে ঢিল ছুঁড়ে মারে। বাঘের গায়ে ঢিল লাগতেই বিশাল গর্জন দিয়ে বাঘটা সেখান থেকে চলে যায়। তো সেদিন রাতে অ্যাডাম স্বপ্ন দেখে কিছু একটা তাকে তাড়া করছিল। আশ্রয়ের জন্য তিনি একটা রুমের ভেতর যায়। সেই রুমটার উপর থেকে একটা লাইট লাগানো ছিল, সেখান থেকে লাল নীল হলুদ ধরনের আলো আসছিল। তার একদিন পর অ্যাডাম আবার একটা স্বপ্ন দেখে সেই রুমটা নিয়ে, যেখানে লাল নীল হলুদ বাতি জ্বলছিল। এবার অ্যাডাম একটু একটু মনে পড়ে তিনি এই রুমের আগেও কোথাও এসছে। অ্যাডামের হঠাৎ মনে পড়ে এই ঘর তো ইসাক বনির সেখানে দেখেছিল। অ্যাডাম বিষয়টা স্বাভাবিকভাবে নেয়, কারণ এই রুমে এর আগে তিনি কয়েকবার গিয়েছিলেন, তাই হয়তো দেখতে পারে। ঠিক সেদিন রাতেই অ্যাডাম আবারও স্বপ্নে সেই রুমটা দেখতে পায়। অ্যাডাম এবার চিন্তা করে তিনি কেন বারবার স্বপ্নে এই রুমটা দেখছে। তিনি ভাবে এবার ইসাক বনির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে এই স্বপ্নটা দেখার কারণ কি, কারণ এই সব ব্যাপারে ইসাক বনি ভালো বোঝে। অ্যাডাম ইসাকের কাছে যায় এবং তার স্বপ্নের কথা জানায়। ইসাক ট্যারোট কার্ড দিয়ে গণনা করে এবং ইসাক বলে, অ্যাডাম তুমি কি আমাকে বিশ্বাস করো? জবাবে অ্যাডাম হ্যাঁ বলে। এরপর ইসাক জানায়, অ্যাডাম তুমি এখন ডায়ানদের নজরে আছো, আর এই সারা এলাকা জুড়ে আমি যার আরাধনা করি তার নজরে আছে। তিনি অবশ্যই এই বিষয়টি দেখেছে এবং তাই তোমাকে এই স্বপ্ন বারবার দেখিয়েছে এবং আমার কাছে আসার ইশারা দিয়েছে। আচ্ছা অ্যাডাম, যদি পারো আমাকে আরেকটা ইনফরমেশন দাও। এই কয়দিনে তুমি কি কোথাও ভয় পেয়েছিলে কিংবা উইয়ার্ড কিছু দেখেছিলে? জবাবে অ্যাডাম বলল যে দেখেছিলাম, একটা বাঘ দেখেছিলাম। হ্যাঁ, একটা বাঘ দেখে ভয় পেয়েছিলাম। বাঘটা একটু অন্যরকম ছিল, এমন বাঘ আমি দেখিনি আগে। এরপর অ্যাডাম বাঘটার বর্ণনা দেয়। অ্যাডামের কথা শুনে ইসাক একটু চিন্তিত হয়ে পড়ে আর বলে, এটা ডায়ানদের কেউ হয়তো তোমাকে নজর করছে। ইসাক বলে, আচ্ছা অ্যাডাম, আমি কি তোমার হাত দেখতে পারি? অ্যাডাম তার হাত ইসাকের দিকে বাড়িয়ে দিল। ইসাক তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে অ্যাডামের হাত দেখে বলল, অ্যাডাম তুমি কি আজকে রাতে আবার একটু আসতে পারবে? জয় বলে, হ্যাঁ পারবো। তো এরপর অ্যাডাম ইসাকের চেম্বার থেকে বের হয়ে দেখে সামনে একটা গাছের নিচে, গাছের উপরে সেই পাগল লোকটা বসে আছে। তো অ্যাডাম পাগল লোকটাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে, আর পাগল লোকটা গাছের উপর বসে থাকে, বলে, অ্যাডাম অ্যাডাম এদিকে আসো। তো অ্যাডাম কিছু না বলে চলে যেতে থাকে। পেছন থেকে পাগল লোকটা বলতে থাকে, টাইগার, ও টাইগার, এই ডায়মন্ড টাইগার, চোখ দুইটা কেমন? অ্যাডাম এবার একটু বিরক্ত হয়। পাগলটা হয়তো আড়ি পেতে অ্যাডাম আর ইসাকের কথা শুনছিল। তারপরও অ্যাডাম কিছু না বলে চলে যেতে থাকে, আর পেছন থেকে পাগল লোকটা বলে, অনেক দাম, অনেক, বাঘের চোখের দাম অনেক, কিন্তু এটা চুরি করা তোমার সাধ্যের কাজ না। অ্যাডাম এই কথা শুনতেই রাগান্বিতভাবে পেছনে তাকায় আর দেখে সেই পাগলটা সেখানে নাই। অ্যাডাম বিরক্ত হয়ে যায় সেখান থেকে। সেদিন রাতে অ্যাডাম ইসাকের চেম্বারে যায়। ইসা ম্যাডামকে দেখতেই তার সেখানে থাকা সকল লোকদের চলে যেতে বলে। ইসাক তার দরজা জানালা সব বন্ধ করে দিয়ে বলে যে, তুমি কি দেখেছো জানো? ডায়মন্ড টাইগার। এটা কোনো সাধারণ বাঘ না, আর এই বাঘ সবাই দেখতে পারে না। এটা একটা অলৌকিক বাঘ। এই বাঘের মূল্য অনেক। এই বাঘের চোখে একটা পাথর থাকে, সেটার মূল্য অনেক। এই বাঘের হাড় আর চামড়ারও অনেক মূল্য হতে পারে। এটার হাড় দিয়ে তুমি অনেক আধ্যাত্মিকতা অর্জন করতে পারবে, কিন্তু বাঘটিকে ঢিল মারাটা তোমার ঠিক হয়নি।
এই কথা শুনে অ্যাডাম ফেলফেল করে ইসাকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অ্যাডাম মনে মনে একটা কথাই ভাবছে, ডায়মন্ড টাইগার? এই কথা সে কিভাবে জানলো? ইসাক আবার বলে উঠল, অ্যাডাম, বিষয়টা যেভাবে যতটা সহজে ভাবছ অতটা সহজ না। এই বাঘটা ধরা অনেক কষ্টের, আর বেশ কিছু নিয়ম আছে। এটা পেতে হলে আমাদের অনেক কিছু পোহাতে হবে, আর তুমি যদি চাও তাহলে আমরা দুজন মিলে এটাকে ধরতে পারি। আমি তোমাকে বলে দিব কিভাবে কি করবে। আর এটা যদি আমরা পাই সেটার ভাগ 2টা হবে। এটার ইনকাম দিয়ে আমরা সারা জীবন বসে খেতে পারবো। অ্যাডাম, তুমি আমাদের দলে যোগদান করো, তাহলে তোমার জন্য আরও সুবিধা হবে, এলাকা তো সম্মানিত হবে। অ্যাডাম কিছুক্ষণ চিন্তা করে এবং বলে, আমি আজকে রাতে ভালো করে চিন্তা করে কাল জানাবো। তো ইসাক বলে যে, অ্যাডাম, আমি আবারও বলি, এমন সুযোগ সবসময় পাওয়া যায় না। এইসব কথা কারোর সাথে শেয়ার করো না, সাবধানে থেকো। এরপর অ্যাডাম সেখান থেকে চলে আসতে থাকে। তো অ্যাডাম দেখে রাস্তায় সেই পাগল লোকটা দাঁড়িয়ে আছে। অ্যাডাম আবারও সেই পাগল লোকটাকে দেখে একটু চিন্তায় পড়ে। অ্যাডাম লোকটার কাছাকাছি যেতে না যেতেই লোকটা অ্যাডামকে বিকৃতভাবে ডাক দেয়, অ্যাডাম, অ্যাডাম, অ্যাডামু। ডাকছে আর চোখের উপরের ভুরুগুলো নেড়ে নেড়ে ইশারা করছে। তো অ্যাডাম সামনে আসতে এই পাগল লোকটা অভিনয় করে দেখাচ্ছে, মানে তিনি অ্যাডামকে দেখেইনি। তো অ্যাডাম লোকটার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, তোমার নাম যেন কি বলেছিলে? জবাবে লোকটা বলে, আমার নাম এটা। অ্যাডাম বলে, না, সেদিন তোমার নাম তুমি এটা বলনি, অন্য নাম বলেছিলে। জবাবে সেই পাগল লোকটা বলে, কি নাম যেন বলেছিলাম? তো অ্যাডাম একটু বিরক্ত হয়ে সরাসরি লোকটাকে জিজ্ঞেস করে, তুমি ডায়মন্ড টাইগার সম্পর্কে কি জানো? এই কথা শুনতেই লোকটা অভিনয় দেখাচ্ছে যেন সে খুব চিন্তিত, বেশ ভাবছে। তো এটা দেখে অ্যাডাম চলে যাবে, আর সেই লোকটা বলে উঠল, গর্দভ, বোকা, অশিক্ষিত। ইসাক একটা অশিক্ষিত, ইসাক কিছুই জানে না। ইসাক তো মরবেই, সাথে তুমিও মরবে। তো অ্যাডাম উল্টো প্রশ্ন করে, আচ্ছা, সেই বাঘের চোখ আর হাড় নাকি অনেক দাম? জবাবে পাগল লোকটা বলে, এই বাঘটা কি আসলেই বাঘ নাকি অন্য কিছু? জবাবে অ্যাডাম বলে, আমি জানি না, আমার কাছে এটা একটা বাঘ ছাড়ার কিছুই না, কিন্তু বাঘটার চোখ 2টা অন্য রকমের। এবার পাগল লোকটা বলে উঠল, ফাদার বেলজেবুব, কি জানো তার সম্পর্কে? অ্যাডাম বলে, না, আমি জানি, এসব বিষয় জানি না। এবার পাগল লোকটা গম্ভীর গলায় বলে, তুমি তো মুসলিম, তুমি কিভাবে জানবে? একটা গ্রাম সবসময় আতঙ্কে থাকে, কোন সময় ডেমন আসবে তার আদরের পোষা প্রাণী ডায়মন্ডকে নিয়ে। এই ডায়মন্ড হচ্ছে তার একক সিপাহী ও খবরই। এই একক সিপাহী 1000টার সমান। ডেমন দূর থেকে সবকিছু পরিচালনা করত। একদিন ডেমনের হুকুমে সারা এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ এক অপবিত্র বিষাক্ত পানির ছিটা ডায়মন্ডের চোখে গুলোতে এসে লাগে। এই বিষাক্ত পানি ডায়মন্ডের চোখে লাগতেই সাথে সাথে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অন্য চোখেও বেশ ক্ষতি হয়। এরপর থেকে ডায়মন্ড এক চোখে অন্ধ আর আরেক চোখে হালকা দেখতে পায়। ডিমনের আদরের ডায়মন্ডের এই করুণ অবস্থা দেখে ডিমনের মাঝে মাঝে আরও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর ডেমন ঝড়ের রূপে গ্রামটিকে হামলা করে সারা গ্রামকে তছনছ করে দেয়। মায়ের পেটের বাচ্চাটাকেও মায়ের পেটেই মেরে ফেলে। গ্রামের পোষা প্রাণীগুলোকে সে মেরে মেরে গাছে ঝুলিয়ে রাখে। সেই গ্রামের মানুষগুলোর মৃত্যুর আগে শুধু বজ্রপাতের আলো দেখতে পেরেছিল। চারিদিকে শুধু একটি বজ্রপাতের শব্দ, ছনের ঘরগুলো আগুনে দাউ দাউ করে পুড়তে থাকে। সেদিন সেই গ্রামের একটি প্রাণীও বাঁচতে পারেনি ডেমনের হাত থেকে। আর ডায়মন্ডের অন্ধ চোখটিতে একটা মহামূল্যবান পাথর বসিয়ে দেয় ডেমন। ডায়মন্ড এক চোখে হালকা করে দেখে, কিন্তু ঘ্রাণ নেওয়ার ক্ষমতা এখনও তার আছে। ডায়মন্ড এখন ঘ্রাণ শুকে শুকে চলে। তার খাবার কামড়ের শক্তিতে এখনও যে কোনো কিছুকে দ্বিখণ্ডিত করে দিতে পারে। তো পাগল লোকটি তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আঘাত করে দাঁতে কামড়াতে বলে, শুধু একবার যদি সে তার শিকারকে হাতের নাগালে পায়, তাহলে তার শিকারের হৃৎপিণ্ডে আগে কামড় দিবে। এইসব শুনে অ্যাডাম বিরক্ত হয়ে যায়। এইসব ক্রূপ কথা আমাকে কেন শোনাচ্ছ? এই কথা বলে চলে যাবে। ঠিক সেই সময় পাগল লোকটা হাসতে হাসতে 1 পা 2 পা করে পেছনে যাচ্ছে আর আকৃতিতে বড় হচ্ছে। পেছন থেকে লাফ দিয়ে হাওয়ায় উপর উঠে গেল।
দুই পাশ থেকে দুইটা বিশাল ডানার আবির্ভাব হলো। চেহারা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে না, ডানা ঝাপটানোর বিকট শব্দ, চারিদিক যেন হাসির শব্দ। ডানার প্রতিটা ঝাপটার সময় আশেপাশে বাতাসে সব উড়ে যাওয়ার পালা, যেমনটা একটা হেলিকপ্টার এসে থামায়। এটা দেখে অ্যাডাম আর সইতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালে লোকজন অ্যাডামকে রাস্তাতে পড়ে থাকতে দেখে, এরপর জ্ঞান ফিরিয়ে বাসায় দিয়ে যায়। অ্যাডাম বাসাতে গত রাতের কথা কিছুই জানাল না, কিন্তু জানায় শুধু অসুস্থতার কথা। সেদিন বিকালে অ্যাডাম ইসাক বনির চেম্বারে আসে এবং গত রাতের সব কিছু বলে। ইসাক সব শুনে জিজ্ঞেস করে, আচ্ছা অ্যাডাম, একটা বিষয় আমাকে ভালো করে বলো তো, সেই পাগল লোকটি ফাদার বেলজেবুব বলেছে নাকি বেলজেবুল বলেছে? জবাবে অ্যাডাম বলে, আমার স্পষ্ট মনে আছে তিনি ফাদার বেলজেবুব বলেছে। ইসাক জানায়, সে তোমাকে বারবার তার নাম মিথ্যা বলছে, কিন্তু তার বলা ঘটনা সত্য ছিল। কিন্তু পুরো ঘটনা আমি জানি, সেটা এখানে বলা সম্ভব না। আর এই সেই ডেমন যার জন্য আমরা আমার শান্তির প্রতিষ্ঠায় কাজ করে থাকি। অ্যাডাম, তুমি তো সর্বনাশ করে দিয়েছ। তুমি বারবার বাঘটিকে ঢিল মেরে ভুল করেছ। তুমি আবার ডেমনকে রাগিয়ে দিয়েছ। এবার অ্যাডাম বলে উঠল, ডেমন ঠিকই বলেছে। ইসাক, তুমি বোকা, অশিক্ষিত। তুমি দুই ধরনের কথা বলছো। সেদিন বললে এক ধরনের কথা, আজকে উল্টোভাবে বলছো। সেদিন তুমি বলেছিলে এই বাঘের চোখ অনেক দাম, আমরা বাঘটাকে ধরবো, এটাকে বিক্রি করলে টাকা পাওয়া যাবে। এখন দেখি বলছো উল্টা কথা। জবাবে ইসাক বলে, অ্যাডাম, আমি বলেছি এই বাঘটির চোখের পাথরটির অনেক দাম, কিন্তু এটাও বলেছি এটা এত সহজ কাজ না। কিন্তু আমার ধারণা এটা ছিল না এখানে স্বয়ং ডেমন তোমার কাছে আসবে। এখন আমাদের প্রথম কাজ ডেমনের হাত থেকে রক্ষা পাওয়া। এই কথা বলতে বলতে ইসাক তাড়াতাড়ি করে তার ট্যারট কার্ড বের করে গণনা শুরু করে। অনেক সময় হয়ে যায়, ইসাক এখনও ট্যারট কার্ড দিয়ে তার গণনা করেই যাচ্ছে। আর এবার অ্যাডাম বিরক্ত হয়ে বলছে, কি কিছু পেলে নাকি এভাবেই সময় কাটাবে? জবাবে ইসাক বলল, অ্যাডাম, আমি কোনো পথ দেখছি না। আমাদের যে কোনোভাবে ডেমনের শরণাপন্ন হতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে তাকে খুশি করতে হবে। অ্যাডাম, তুমি বাড়ি চলে যাও আর সাবধানে যাও। আমি এখন আমার এক বন্ধুর কাছে যাব, তার সাথে আলোচনা করে দেখি কোনো পথ বের হয় কিনা। আর তুমি ঘর থেকে বের হবে না, পারলে তোমার পরিবারকেও ঘরের মধ্যে রেখো। কালকে আমি সরাসরি তোমার কাছে আসব। অ্যাডাম বের হয়ে দেখে সন্ধ্যা গিয়ে রাত হয়ে গেছে। তার বাড়ির সামনে আসতে দেখে তার বাড়ির সামনে থাকা একটা গাছের ডালে 3টা মৃত ভেড়া শোয়ানো, আর সেখান থেকে রক্ত ঝরছে। অ্যাডাম আরও সামনে আসতে দেখে প্রতিটা ভেড়ার গলা থেকে মাংস নাই। দেখেই বোঝা যাচ্ছিল কোনো হিংস্র প্রাণী ভেড়াগুলোর গলায় কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে। এটা দেখে অ্যাডাম দৌড়ে আগে এসে তাদের গোয়াল ঘরে ঢুকে যায়। গোয়াল ঘরে ছোট বড় 17টা ভেড়া থেকে 3টা ভেড়া নেই। অ্যাডামের আর বুঝতে বাকি রইল না এখানে কি ঘটেছে। অ্যাডাম এবার বেশ মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং সব কিছু সেই অবস্থাতেই রেখে অ্যাডাম ঘরে ঢোকে। সেখানে দেখে তার ওয়াইফ, 2 ছেলে আর মেয়ে তারা স্বাভাবিকভাবেই আছে। তারা এখনও জানে না বাইরে কি ঘটেছে, অ্যাডামের সাথে কি ঘটেছে। অ্যাডাম কাউকে কিছু বুঝতে না দিয়ে সবার সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিল। শুধু এতটুকুই সবার উদ্দেশ্যে করে বলেছে, যদি কেউ বাইরে যেতে চাও তাহলে আমাকে সাথে করে নিয়ে যাও। অ্যাডামের 2টা রুমে একটা রুম অ্যাডাম আর বাকি 2 ছেলে ঘুমায়, আর অন্য রুমে তার ওয়াইফ আর এক ছোট মেয়ে ঘুমায়। তো চিন্তায় অ্যাডামের ঘুম নাই। রাতের 1টার সময় অ্যাডামের কানে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ার শব্দ তিনি পান। এই নিঃশ্বাসের শব্দ অ্যাডামের আগেও শুনেছে। এটা সেই ডায়মন্ড বাঘের নিঃশ্বাস ছাড়ার শব্দ। তাহলে কি ডায়মন্ড সুখে সুখে এখনও এখানে পর্যন্ত চলে এসছে? অ্যাডাম ভয়ে ভয়ে তার ওয়াইফের রুমের দরজার সামনে গিয়ে দেখে মেঝেতে তার ছোট মেয়ে ঘুমে, আর মায়ের মাথার সামনেই ডায়মন্ড এখনও চোখ 2টা জল জল করছে। শুয়ে থাকে মেয়ের চারিপাশটা ঘুরে ঘুরে শুকছে আর বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। আর রুমের এক কোণে তার স্ত্রী কাঁপা কাঁপা ভাবে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছিল যে এখনই বাঘটিকে আঘাত করবে অ্যাডাম, এবং তার ওয়াইফকে সে ইশারা দেয়। প্রথম ইশারায় চুপ থাকতে বুঝায়, দ্বিতীয় ইশারায় বুঝায় লাঠিটি রেখে দিতে, যাতে বাঘটিকে না মারে, এবং তৃতীয় ইশারা ছিল বাঘটি চোখে দেখতে পারে না। অ্যাডাম ইশারায় তার ওয়াইফকে তার কাছে আসতে বলে।
সেখান থেকে তার মেয়েকে কিভাবে সরাবে সেটা চিন্তা করে। সেই সময় অ্যাডামের মাথা কাজ করা বন্ধ করে দেয়। অ্যাডামের মাথায় একটা কথাই বারবার আসে, তার ঘর চারপাশ থেকেই বন্ধ ছিল, কিন্তু ডায়মন্ড এখানে কিভাবে আসলো। ডায়মন্ডের গায়ে কোনোভাবেই হাত লাগানো যাবে না। অ্যাডাম না জেনে যে ভুল করেছে সে তার খেসারত দিচ্ছে। ডায়মন্ডের গায়ে হাত দিলে ডিমন হয়তো সারা গ্রামকেই তছনছ করে দিবে। অ্যাডাম ভয়ে একটা শব্দ করছিল না, আর হঠাৎ বাইরে অনেক বাতাসের শব্দ শুরু। ডায়মন্ড উপরের দিকে তাকায়, উল্টো ঘুরে দৌড় দিয়ে অদৃশ্য হয়ে যায়। অ্যাডাম বাড়ির ছাদে বড় বড় বাতাসের ঝাপটা এসে লাগছে, ছাউনি দিয়ে ছাদ বানানো। প্রতিটি বাতাসের ঝাপটা আসছে আর মনে হচ্ছে এখানে ছাউনির ছাদ ভেঙে এসে মাথার উপর পড়বে, না হয় এই ছাউনির ছাদকে উড়িয়ে দূরে কোথাও নিয়ে যাবে। অ্যাডাম বুঝতে পারে ডিমন এসছে। অ্যাডাম তার শুয়ে থাকা মেয়েকে ধরতে যাবে, ঠিক সেই সময় তার মেয়ে হাওয়ায় ভেসে ওঠে, উপরের ছাউনি পর্যন্ত উঠে যায়। এটা থেকে অ্যাডামের ওয়াইফ চিৎকার করতে শুরু করে। অ্যাডাম একটা চেয়ার এনে সেটার উপর দাঁড়িয়ে তার মেয়েকে নামানোর চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে তার মেয়েকে কেউ ছাউনির ভেতর থেকে অদৃশ্যভাবে টানছে। অ্যাডাম কোনোভাবেই তার মেয়েকে ছুটাতে পারছে না। অ্যাডাম না পারাতে আল্লাহু আকবার বলে চিল্লাতে থাকে। অ্যাডামের ওয়াইফ দুয়া দুরুদ যতটুকুই পারে পড়তে থাকে। এরপর একটা সময় তার মেয়ে হালকা হয়ে যায়। অ্যাডাম তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে তার ছেলেদের ঘরে চলে যায়। অ্যাডামের ওয়াইফ বাইরে যেতে চায়, কিন্তু অ্যাডাম কোনোভাবেই পাত্তা দেয় না। অ্যাডাম বলে বাইরে আরও বেশি বিপদ। অ্যাডামের স্ত্রী মনে করে যে এক ছেলের মাথা হাতাতে যাবে, আর তিনি উপলব্ধি করে ছেলের শরীর ঠান্ডা। দ্বিতীয় ছেলের গায়ে হাত দেয়, সেই শরীরটাও ঠান্ডা। অ্যাডাম ও তার স্ত্রী তার ছেলেদের ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়া নেই। এটা থেকে অ্যাডাম ও ওয়াইফ চিৎকার করতে থাকে আর দৌড় দিয়ে বেরোয় যায়। অ্যাডাম তার মেয়েকে কোলে নিয়ে তার ওয়াইফের পিছে পিছে দৌড় দেয়। অ্যাডামের ওয়াইফ পাশের প্রতিবেশীদের ডাকতে থাকে। পাশের বাসার সবাই উঠে যায়, সবাইকে নিয়ে আসে তার ছেলেদের সমস্যা দেখানোর জন্য। পিছে পিছে অ্যাডাম যখন ঘরে ঢুকবে, এর আগে তার চোখ যায় বাড়ির সামনে থাকা একটা গাছের উপর। সেই পাগল লোকটা গাছের একটা ডালে বসে ঝুলছে। অ্যাডাম বুঝে যায় পাগলের বেশে এটা বেলজেবুল। অ্যাডাম এবার বেশ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, তিনি তার ছেলেদের দেখতে যাবে নাকি বেলজেবুলের কাছে যাবে ক্ষমা চাইতে। বেলজেবুলের কাছে যেতেও তার বেশ ভয় লাগছিল। অ্যাডাম দূর থেকেই বলতে থাকে, বেলজেবুল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। অ্যাডামের চিৎকার শুনে তাদের প্রতিবেশীদের থেকে একজন পেছন থেকে এসে অ্যাডামকে জিজ্ঞাসা করে, কার সাথে কথা বলছো? তোমার ছেলেরা ঘুম থেকে উঠে গেছে? তো অ্যাডাম ঘুরে আবার সেই গাছটার দিকে তাকায়, দেখে সেখানে আর কেউ নাই। অ্যাডাম ঘরে গিয়ে দেখে তার ছেলেরা সুস্থই আছে, কিন্তু এখন আর কেউ নেই। অ্যাডাম ঘরে গিয়ে দেখে তার ছেলেরা সুস্থ। তারপর একজনকে লক্ষ্য করে একটা গাছের উপর 3টা ভেড়া ঝুলে আছে। এটা দেখে সেখানে হইচই পড়ে যায়। এবার অ্যাডামের ওয়াইফ সবাইকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, বাঘের কথা বলে। এরপর সবাই লাঠি সোঁটা নিয়ে বের হয় বাঘটাকে মারার জন্য, কিন্তু অ্যাডাম সবাইকে ফিরিয়ে দেয়। সেখানে থাকা লোকজন অ্যাডামকে ইসাক বুনির কাছে যেতে বলে। ইসাক এটাকে ভালো এক্সপ্লেইন করতে পারবে। অ্যাডাম একেবারে নিশ্চুপ, মুখে কোনো কথা নেই। অ্যাডাম জানতো সমস্যার উৎপত্তিটা কোথায়, কিন্তু এটা জানা ছিল না এটার সমাধান কোথায়। তার এই ভুলের জন্যই কি সবাইকে মাসুল দিতে হচ্ছে? অ্যাডাম মনে মনে ইসাকের আশায় আছে। ইসাক নিজেই বলেছে অ্যাডামের কাছে তিনি আসবেন। সেদিন রাতে সেখানে আর কেউ ঘুমায়নি। সারা রাত সবাই একসাথে পাহারা দিয়েছে। এরপর সেদিন বিকেলে ইসাক আসে অ্যাডামের কাছে। ইসাক সাথে করে তার বন্ধু ডনকে নিয়ে এসছে। ডন পাশের এলাকা থেকে এসছে, জাদুবিদ্যায় বেশ পারদর্শী। এর আগেও সে এসব ডেমন সোলকে অনেক সাহায্য করেছে। ইসাক বলে, অ্যাডাম, আমার কাছে প্ল্যান আছে। পাশ থেকে ডন বলে ওঠে, এটা একটা সাধারণ সল, তোমাকে সাধারণ পেয়ে তাই এত ভয় দেখাচ্ছে। আমি এটার সমাধানে এক রাতেই করে দিব। কথা শুনে অ্যাডাম ইসাক আর ডনের হাত ধরে একটু দূরে খালি জায়গায় নিয়ে যায় এবং গত রাতের সম্পূর্ণ ঘটনা তাদের বলে। ইসাক আর ডন সম্পূর্ণ ঘটনা শুনে এরপর ডন মাটিতে বসে পড়ে। তো মাটির উপর কি জানি আঁকি করছিল সে। গণনার শেষে ডন জানায়, ডেমন্সরা এখন অ্যাডামের পুরো পরিবারের উপর নজর করেছে। এর থেকে মুক্তি পেতে হলে অ্যাডামকেই কিছু করতে হবে।
জবাবে অ্যাডাম বলে, আমি কি করতে পারি? ইসাক বলে, দেখো, ডেমন শুধু তোমার কাছেই আসছে, আমরা তোমার দ্বারা এই ডেমনকে হাজির করব। এরপর সে তাকে সাহায্য করব। তারা আজ রাতেই তাদের প্ল্যান এক্সপোজ করবে। তো ইসাক অ্যাডামের মতামত জানায়। অ্যাডাম নিশ্চুপ। অ্যাডাম জিজ্ঞেস করে, কি প্ল্যান? তো জবাবে ইসাক বলে, সেটা রাতে জানাই, তুমি রাজি কিনা বলো। অ্যাডাম এবার বলে, আমি প্ল্যান না জেনে কিছুই বলবো না। আমার মনে হয় আমাদের আরও কিছু সময় নেওয়া দরকার। এই কথা শুনে সাথে সাথে ডন বলে ওঠে, আমাদের বিশ্বাস করতে পারো, তোমার সাথে সাথে এখন তোমার পরিবারেও বিপদ আছে। তুমি না চাইলে আমরা কিছু করতে পারবো না। জবাবে অ্যাডাম বলেন, তুমি যতটা সহজ মনে করছো তা এত সহজ না। আমি দেখেছি বেলজেবুলের শক্তি। ডন বলে, আরে এটা বেলজেবুল কিনা সেটা আমি দেখলেই বুঝতে পারবো। পাশ থেকে ইসাক বলে ওঠে, আচ্ছা অ্যাডাম, তোমাকে তাহলে আমাদের প্ল্যানটা বলি। তোমার দরকার ডেমনের থেকে মুক্তি, আমাদের দরকার ডেমনকে আমাদের কাবুতে রাখা। আর ডনের কাছে তার কিছু বিশ্বস্ত সোল আছে, আমরা সবাই মিলে এটাকে এক্সপোজ করব। তো এসব শুনে অ্যাডাম জিজ্ঞাসা করে, তাহলে আমাকে কি করতে হবে? জবাবে ইসাক বলে, তোমাকে প্রথমত তোমার খামার থেকে আমাদের একটা ভেড়া দরকার। সমস্যাটা যেহেতু তোমাকে নিয়ে, তোমার দ্বারাই ডেমনকে আনবো। তাদের কথায় এবার অ্যাডাম রাজি হয় একসাথে প্ল্যান এক্সপোজ করার। সন্ধ্যার পর অ্যাডাম, ইসাক আর ডন একসাথে হয়। সাথে করে অ্যাডাম একটা ভেড়া নেয়, পাশাপাশি তাদের কাজের আরও কিছু সরঞ্জাম নেয়। তারা একটা বনের মধ্যে যায় এবং অ্যাডামকে দেখে বনের মধ্যে একটা পরিত্যক্ত ভাঙা ছাউনির ঘর। ডন জানায় এটা তার কাজ করার যা ঘর, এখান থেকেই তার সব কাজ করা হয়। তো ভেড়াটাকে বাইরে একটা গাছের সাথে বাঁধা হয়, চারপাশে গোল করে একটা দাগ দেওয়া হয়। ডন নিষ্পাপ বোবা ভেড়াটির গলায় একটা পেরেক ঢুকিয়ে দেয়। ভেড়া চিল্লাতে থাকে। ভেড়ার পেরেকটা ঢুকানোর জায়গা থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত একটা পেয়ালাতে নেওয়া হয়। এরপর ডন তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা মোমের সামনে রক্তের পেয়ালাটা রাখে। সেটার নিচে একটা ভাঁজ করা কাগজ রাখা হয়। পাশাপাশি আরও কিছু জিনিসও সেখানে রাখা হয়। তারপর তিনজনের হাত ধরে ডন সেগুলোর সামনে মন্ত্র পড়তে থাকে। তো ডন তাড়াতাড়ি করাতে সে তার মন্ত্র বারবার ভুলে যাচ্ছিল। তো এক লাইন বারবার পড়ছিল, কারণ ভেড়াটি মরার আগে তার মন্ত্র শেষ করতে হবে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর একটা সময় তার মোমটা হঠাৎ নিভে যায়। তারপরেও ডন তার মন্ত্র পড়া থামায় না। কয়েক সেকেন্ডের মধ্যেই ছাউনির ছাদের উপর একটা ঢিল মারার শব্দ আসে। সেই শব্দ হওয়ার পর ডন অন্য কোনো একটি মন্ত্র পড়া শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে থেকে কটমট করে চিপানোর শব্দ আসতে থাকে। শব্দ শুনে বোঝা যাচ্ছিল যে কেউ বাইরে বেশ মজা করে খাচ্ছে। ডন তখনও তার মন্ত্র থামায়নি। এর মাঝেই এবার সেই অন্ধকার ছাউনির ঘরের ভেতর থেকে আরেকটা কণ্ঠ বের হয়। ইয়েস, কণ্ঠটা মেয়ে নাকি ছেলে বোঝা মুশকিল, তবে মিষ্টি এবং ঠান্ডা কণ্ঠ। ডন তোতলাতে বলছে, গডফাদার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেবার জন্য। এই জবাবে সেই কণ্ঠ বলে উঠল ওকে। ডন এবার বলে উঠল, গডফাদার, আমার ক্লায়েন্ট অ্যাডাম, ওর বেশ বিপদ। কিছু ডেমন ওকে ওর পরিবারের উপর নজর করছে। আর আমি এবং আমার বন্ধু ইসাক আমরা অনেক গণনা করেছি, কিন্তু কোনো পথ খুঁজে পাইনি। পথ না পেয়েই আমরা তোমার শরণাপন্ন হয়েছি। তুমি যদি সেই ডিমনদের হাত থেকে রক্ষা করো তাহলে বেশ উপকৃত হতাম। এই কথা শেষ হতে না হতেই ডন আরও 2-3টে শব্দ উচ্চারণ করেছে। অন্ধকারে সেই কণ্ঠে আবারও সেটা ভেসে আসলো, ওকে। এরপর সেখানে কিছুক্ষণ ফিস ফিস করে শব্দ শোনা যাচ্ছিল। ডন হা বোধক শব্দ করছিল। কয়েক মিনিট পর ডন বারবার এই অদৃশ্য সত্তাটিকে তাকে ধন্যবাদ জানাচ্ছিল, গডফাদারকে। এরপর মোমটি নিজে থেকে আবার জ্বলে উঠল। মোমটি জ্বলার পর অ্যাডাম রক্তাক্ত পেয়ালার নিচে সেই কাগজটিকে আর দেখতে পায় না। তো ডন জানায় সমাধান হয়ে যাবে। আমাদের প্ল্যানের আরও কিছু অংশ বাকি আছে। কয়েকদিন পর গডফাদার থাকবে এবং পাশাপাশি তার অনুসারীরাও থাকবে। কিন্তু অ্যাডাম, তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখন আমরা তোমার সাথে তোমার বাসায় যাব আর বাকি কাজটা সেখানেই বলবো। এরপর ছাউনির ঘরটি থেকে বের হয়ে দেখা বাইরে রাখা ভেড়াটি আর নাই।
তারা অ্যাডামের বাড়ির সামনে আসে। এরপর ডন তার ব্যাগ থেকে একটা শুকনা পাতা বের করে। অ্যাডামকে সেই পাতাটা দিয়ে বলল, অ্যাডাম, এই পাতাটার উপর তোমার এবং তোমার পরিবারের বাকি সদস্যদের আঙ্গুলের মাথায় ছোট্ট একটা ফোঁটা করে দাও। সেখান থেকে রক্তটুকু বের হবে, সেটা দিয়ে প্রতিজনের আলাদা আলাদা করে এই পাতার উপর একটি একটি করে দাগ দিয়ে আমার কাছে নিয়ে আসো। অ্যাডামের এই মুহূর্তে ডনের ও ইসাকের উপর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। তাই অ্যাডাম ঘরে গিয়ে তার স্ত্রী, ছেলে মেয়ের সবার হাত থেকে রক্ত নিয়ে এই পাতাটির উপর একটি করে দাগ করে দেয়। এই বিষয়ে অ্যাডামের স্ত্রী যখন জিজ্ঞাসা করে এই রক্ত কেন নেওয়া হচ্ছে, তখন অ্যাডাম জানায় ডিমন্স তাদের উপর নজর করেছে আর এই নজর থেকে বাঁচার জন্য চেষ্টা চলছে। এরপর সেই পাতাটা অ্যাডাম ডনের কাছে দিয়ে যায়। ডন সেই পাতাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর 2 দিন অ্যাডাম ও অ্যাডামের পরিবারের সব কিছু ঠিকই চলছিল। তার পরের দিন বিকালবেলা প্রতিদিনের মতোই অ্যাডামের ওয়াইফ ভেড়াগুলোকে খোলা মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয় এবং সন্ধ্যা হতে সেগুলোকে নিয়ে আবারও নিয়ে আসে। তেমনি সেদিন বিকালে অ্যাডামের ওয়াইফ তার ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে অন্যদের সাথে কথা বলতে থাকে। যখন সন্ধ্যা নেমে আসে, অ্যাডামের ওয়াইফ ভাবে ভেড়াগুলোকে নিয়ে বাড়ি চলে যাবে। ঠিক তখন লক্ষ্য করে দেখে সেখানে থাকা ভেড়াগুলোর একটা একটু কম লাগছে। গুনে দেখে 14টা ভেড়ার থেকে 12টা ভেড়া আছে, কিন্তু আর 2টা ভেড়া কই যায়? এই খোলা বিশাল মাঠে যদি কোনো ভেড়া দূরে চলে যায়, সেটা এখান থেকেই দেখা যাবে। আর অ্যাডামের ওয়াইফ ভেড়াগুলোর সামনেই বসে গল্প করছিল। এখানের বাইরে কেউ আসেনি যে ভেড়া নিয়ে চলে যাবে। এখান থেকে কোনো ভেড়া দূরেও চলে যায়নি যে হারিয়ে যাবে। তাহলে এখান থেকে কিভাবে 2টা ভেড়া কম হলো? অ্যাডামের ওয়াইফ চারিপাশে খোঁজাখুঁজি শুরু করলো, সবাইকে জিজ্ঞাসা করা শুরু করলো, কেউ দেখেনি। এরপর তিনি বাড়ি এসে অ্যাডামকে বলল জিনিসটা। অ্যাডাম সব কিছু শুনে তার ওয়াইফকে সান্ত্বনা দেয় এবং জানায় তিনি বিষয়টা দেখছেন। ঠিক তার একদিন পর সকালে যখন অ্যাডাম তার ভেড়ার খামারে যায়, গিয়ে দেখে সেখানে থাকা ভেড়াগুলোর মধ্যে একটি ভেড়া পড়ে আছে। সামনে গিয়ে দেখে ভেড়াটা মৃত, 2টা চোখ ছিল না। এটা দেখে অ্যাডাম দৌড়ে ইসাক বনির চেম্বারে যায়। সেখানে ইসাকের কাছে গত 2-3 দিনের ভেড়ার ঘটনাগুলো সব বলে। ইসাক জানায়, অ্যাডাম, আমি তো তোমার কেসটা ডনের হাতে দিয়েছি, তো এই বিষয়ে আমার থেকে ডনই ভালো বুঝবে। ঠিক আছে, তো আজকে আমি ডনের সাথে সেখানে যাব এবং তোমার বিষয়ে কথা বলবো। তুমি কি কষ্ট করে আবার কাল আসতে পারবা? জবাবে অ্যাডাম যে হ্যাঁ জানায় যে হ্যাঁ, আমি কাল আসতে পারবো। তারপরের দিন অ্যাডাম আবার ইসাকের চেম্বারে যায়। ইসাক অ্যাডামকে সান্ত্বনা দিয়ে জানায় যে ডেমন্সরা এখন তোমার পরিবারের উপর কোনো প্রভাব ফেলতে পারছে না, তাই না? তার মানে তোমার ভেড়াগুলোর উপর তাদের প্রভাব ফেলেছে। ডন বলেছে চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই আমাদের প্ল্যানের বাকি অংশটুকু এক্সপোজ করা হবে। তো এটা শোনার পর অ্যাডাম সেদিনকার মতো সেখান থেকে চলে যায়। তার 2-3 দিন পর অ্যাডামের ছোট মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। বিকেলে ভাইদের সাথে খেলতে বের হয়েছিল আর বাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করার একটা সময় আর কেউ লক্ষ্য করেনি তাদের বোন সেখানে আর নেই। সন্ধ্যা ভাব, সেই সময় অ্যাডামের ওয়াইফ আসে তার ছেলে মেয়েদের বাসায় ডাকার জন্য। এসে দেখে 2 ছেলে আছে, কিন্তু তার মেয়েটা নাই। ছেলেদের তার বোনের কথা জিজ্ঞাসা করে, তাদের এখন মনে পড়ে তাদের বোনের কথা। অ্যাডামের ছেলেরা এবং বাকি বাচ্চারা জানায় মেয়েটি তাদের সাথেই খেলছিল, কিন্তু হঠাৎ কোথায় যেন চলে গেল। সেখানে আবারও হইচই পড়ে যায়, খোঁজাখুঁজি শুরু। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখন অ্যাডামের ছোট্ট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট্ট একটা গ্রাম, পুরো গ্রামটাই একটা পরিবার, আর এমন হারানোর কাণ্ড এর আগে কখনো হয়নি। দলে দলে লোকেরা চারদিকে, মাঠে, বনে, আশেপাশে এলাকা সব জায়গায় খোঁজাখুঁজি শেষ করে, কিন্তু অ্যাডামের ছোট মেয়েটির কোনো খোঁজ ছিল না। কেউ কেউ ভয় করছে বাঘসিংহ নিয়ে গেল কিনা। রাত পেরিয়ে ভোরে একজন দৌড়ে দৌড়ে চিৎকার করছে, পানির কূপে একটা বাচ্চা মেয়ের লাশ পড়ে আছে। সবাই বের হয়ে আসে এবং সেই কূপ থেকে সেই বাচ্চা মেয়েটার লাশ উঠানো হয়। এই লাশটার কারণে অ্যাডামের ছোট মেয়ের লাশ। সারা শরীর শুকিয়ে গেছে, খাঁচার ভেতরের প্রতিটা হাড় বোঝা যাচ্ছে, সারা শরীর সাদা হয়ে গেছে। এ কি আশ্চর্য বিষয়! কাল যখন সারা এলাকা খোঁজা হচ্ছিল, তখন এই কূপটির মধ্যেও বারবার খোঁজা হয়েছিল, কিন্তু এই বাচ্চা মেয়েটাকে কেউ দেখতে পায়নি।
অ্যাডামের বাচ্চা মেয়েটার এই আশ্চর্যজনক মৃত্যুর কোনো কারণ ব্যাখ্যা নেই। ঠিক সেদিন রাতে অ্যাডাম ঘর থেকে বের হয়, আর বের হতেই দেখে একটু দূরে একটা গাছের উপর সেই পাগল রূপে বেলজেবুল বসে আছে, আর নিচে ডায়মন্ড বসে একটা মৃত পাখির ডানা মুখ দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। এটা দেখে অ্যাডাম এবার আর ভয় পায়নি। অ্যাডামের শরীরে তখন রাগ টকবক করছে। কয়েকদিনের মাঝে এত যন্ত্রণা, মেয়ের মৃত্যু এসব আর সইতে পারছিল না। অ্যাডাম সামনের দিকে এগিয়ে যায়। অ্যাডাম কিছু বলার আগেই পাগল লোকটা বলে, বোকা বোকা বোকা। অ্যাডাম, তুমি এত বোকা আমার ধারণাই ছিল না। অ্যাডামের দুঃখে আর রাগে চোখ পানিতে টলটল করছে। অ্যাডাম বলল, বেলজেবুল, আমি জানি এটা তোমার কাজ। আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার মেয়েটাকে মেরে ফেললে? কথা শুনে পাগলটা হাসতে হাসতে শেষ, আর বলে, আরে বোকা, তুমি এখনো বোঝোনি। আমি চাইলে সেদিন তোমার ছেলে দুটার জীবন নিতে পারতাম, কিন্তু এর বদলে আমি তোমার ছেলেদের জীবন দান করেছি। ডায়মন্ড চাইলে তোমার মেয়ের মাথাটা এক কামড়ে নিয়ে আসতে পারতো, কিন্তু আমি ডায়মন্ডকে নিয়ে এসেছি। আমি চাইলে সে সময় তোমার পরিবারকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ তুমি জানতে না, নিজের ভুল স্বীকার করেছ। কিন্তু তুমি পড়েছ বোকাদের পাল্লায়। তারা মুখোশধারী, লোভী, আর কিছুই না। তারা কিছুই জানে না, যারা তোমাকে, তোমার পরিবারকে তাদের গডফাদারের কাছে বিনিময় করে দিয়েছে, আর এই বিনিময়ের পেছনে রয়েছে আরেকজনের হাত। সেদিন তোমরা যে পরিত্যক্ত আদিবাসীদের আস্তানায় গিয়েছিলে, সেখানকার প্রতিটি আদিবাসীদের তাদের গডফাদারের কাছে তারা বিনিময় করে দেওয়া হয়েছে। প্রথম সেখানকার আদিবাসীদের বাচ্চাদের নেওয়া শুরু করে, এরপরে হায়না রূপী হয়ে সেখানকার মহিলা পুরুষ সবাইকে একে একে নেওয়া শুরু করে। কয়েকজন বাকি ছিল যারা এই জায়গা ছেড়ে পালিয়েছে, তাদেরকেও একে একে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাডাম ফেলফেল করে পাগল রূপধারী বেলজেবুলের দিকে তাকিয়ে আছে। এইসব কথা শুনে অ্যাডামের পায়ের নিচে মাটি না থাকার মতো অবস্থা। অ্যাডাম হিসাবে কিছুই মিলাতে পারছিল না। কারোর সাথে কারোর কথা মিল খাচ্ছে না, তো অ্যাডাম বিশ্বাস করবে কাকে? এসব 7-5 ভাবতে ভাবতে দেখে পাগলটা গাছের উপরেই ঘুমিয়ে গেছে, নাকি ঘুমের ভান ধরেছে। অ্যাডাম পাগলটার উদ্দেশ্যে ডাক দেয়, বেলজেবুল, বেলজেব, তুমি যে বললে আমাকে কিংবা আমার পরিবারকে তাদের গডফাদারের কাছে বিনিময় করে দিয়েছে, আমি কি জানতে পারি কার জন্য আমাদের বিনিময় করে দিয়েছে, আর কেনই বা আমাদের সাথে এমনটা করা হলো? এই কথা শুনে পাগল লোকটা হাসতে হাসতে বলছে, তাদের একজন বোকা লোকের দরকার ছিল, সেটা হয়েছ তুমি। তোমাকে লোভ দেখিয়েছে, সেই লোভে পা দিয়েছ তুমি। সেই লোভের ছলনার পর্দাটা যখন তোমার সামনে থেকে আমি কাটিয়ে দেই, এরপর তারা তোমাকে ভয় দেখিয়েছে এবং এখানে তোমার পরিবারকেও বিনিময় করে দিয়েছে। জবাবে অ্যাডাম বলল, তাহলে এখন কি উপায়? এই কথা শুনে পাগলটি হাততালি দিতে দিতে হা হা করে হাসতে হাসতে বলছে, এতদিন পর একটা ভালো প্রশ্ন করেছ তো। আমার কাছেও প্ল্যান আছে। অ্যাডাম জিজ্ঞেস করলো, কি প্ল্যান? পাগল লোকটা আবারও গাছের উপরে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছে। অ্যাডাম আবারও জিজ্ঞেস করলো, বেলজেবুল, বেলজেবুল। পাগল লোকটা চোখ বন্ধ করে আম করে বলছে, আমার 2টা প্ল্যান। প্রথম প্ল্যানটা আজকে রাতেই পেয়ে যাবে এবং দ্বিতীয় প্ল্যানটা সময় মতো পেয়ে যাবে। তো অ্যাডাম জিজ্ঞেস করলো, তাহলে প্রথম প্ল্যানটা কি? সেই চোখ বন্ধ করা অবস্থাতেই পাগল লোকটা বলল, ও অ্যাডাম, আমাকে ঘুমোতে দাও তো, তুমিও যাও, ঘুমাও, প্ল্যান পেয়ে যাবে। অ্যাডাম চলে আসবে আর দেখে নিচে ডায়মন্ডও ঘুমাচ্ছে, আর চারিদিকে সেই মৃত পাখিটির পাখার ছালগুলো ছড়িয়ে ছিটে আছে। কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অ্যাডাম এখন কোনো প্ল্যানের কিছুই পায়নি। অ্যাডাম একদিন স্বপ্নে দেখে সেই পরিত্যক্ত আদিবাসীদের আস্তানা, সেই পরিত্যক্ত পানির কূপ যেটা মাটি দিয়ে ভরে গেছে। অ্যাডাম সেই কূপে নেমে মাটি খুঁড়ে খুঁড়ে কিছু একটা বের করছে। ওই দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন দেখে অ্যাডাম, সেই পরিত্যক্ত আদিবাসীদের আস্তানা, সেই পরিত্যক্ত কূপ, মাটি খোঁড়া, সেই একই কাজ করছে। এবার অ্যাডাম ইশারা বুঝে গেছে। অ্যাডাম চলে যায় ইসাকের চেম্বারে। ইসাককে গিয়ে তার 2 দিনের স্বপ্নের কথা বলে। ইসাক জানা এটা স্বাভাবিক, তুমি আসলে এসব থেকে এখনও বের হতে পারোনি, আর কয়টা দিন রয়েছে, আমাদের বাকি প্ল্যান এক্সপোজ হলেই সব ঠিক হয়ে যাবে। সেদিনকার মতো অ্যাডাম চলে আসে। তো সেদিন রাতেও অ্যাডাম ঘুমে ঠিক একই স্বপ্ন দেখে। তার পরের দিনও অ্যাডাম আবার ইসাকের চেম্বারে যায়। এবারও সেই স্বপ্নের কথা জানায়।
ইসাক এবার জানায় ঠিক আছে, আজকে আমি ডনের সাথে সেখানে যাব, দেখি ডন কি বলে। আর অ্যাডাম, তুমি কষ্ট করে হলেও কালকে আবার একটু আসো। তো অ্যাডাম ঠিক তখন চলে আসে। ঠিক একই দিনে মাঝরাতের দিকে বাইরে থেকে ইসাকের ডাক। অ্যাডাম বাইরে আসে, দেখে ইসাক আর ডন একসাথে। ইসাক জানায়, অ্যাডাম তোমার জন্য সুখবর, আমাদের প্ল্যানের বাকি ফাইনাল অংশ কাল রাতে এক্সপোজ করা হবে। কাল রাতে এমন একটা সময় তুমি এবং সাথে করে তোমার পরিবারকে নিয়ে আমার চেম্বারে আসো, সেখান থেকে বাকি কাজ সম্পূর্ণ করব। এই কথা শুনে অ্যাডাম জিজ্ঞেস করে, আমার পরিবার কেন? জবাব ইসাক জানায়, কারণ ডেমনসদের নজর তোমার পাশাপাশি তোমার পরিবারের উপরও পড়েছে, তাই তোমার পরিবারকেও থাকতে হবে। অ্যাডাম বলে ঠিক আছে, কিন্তু অ্যাডামের মনে মনে বেশ ভয় পেতে থাকে, কারণ অ্যাডাম এবার কি করবে তার মাথায় ঢুকছিল না কিছু, কারণ তিনি ধারণা করতে পারছে কাল কি হতে যাচ্ছে। ইসাক আর ডন চলে যায়। অ্যাডাম মনে মনে বেলজেবুলের কথা ভাবছে। ঠিক তখনই অ্যাডাম দেখে দূরে গাছে একটা পাগল রূপধারী বেলজেবুল বসে আছে। বসে বসে তার হাতের লাঠি ঘোরাচ্ছে আর কাঁধ ঝাঁকাচ্ছে। অ্যাডাম বেলজেবুলকে দেখে দৌড়ে সামনে যায়। প্রতিবারের মতো এবারও অ্যাডাম কিছু বলার আগেই পাগল লোকটা বলে উঠল, এক্সপোজড। অ্যাডাম বলল, তাহলে এবার কি করার? এই কথা শুনতেই পাগল লোকটা হাসতে হাসতে বলে, মরবে, এবার সবাই মরবে। অ্যাডাম আবারও বলে উঠল, আমার কিন্তু বেশ ভয় লাগছে। পাগল লোকটা আবারও আগের মতো ভাব দেখাচ্ছে। তিনি যেন বেশ চিন্তিত। অ্যাডাম এবার বেশ বিরক্ত। পাগল বেশে বেলজেবুল বলে উঠল, ওকে যাও, কালকে দেখা হবে, ভয় নাই। ইট এন্ডস টুমরো। আজকে বেলজেবুলের চেহারার মধ্যে কেমন যেন একটা ভাব। এখন ওর চেহারা মোটেও পাগলের মতো লাগছে না। পাগলরূপী বেলজেবুলের এক অন্য হাসি। অ্যাডাম চলে যাবার সময় বারবার পেছনে তাকাচ্ছে। একটা সময় পাগলরূপী বেলজেবুলকে আর দেখতে পায় না। সারা রাত অ্যাডামের ঘুম নেই। কাল কি হতে যাচ্ছে সেটার কোনো ধারণা নেই। অ্যাডামের ওয়াইফ, বাচ্চারা এইসব বিষয় কিছুই জানে না। কাল অ্যাডামের পরিবার 100% বিপদে নিশ্চিত। অ্যাডাম এইসব ছেড়ে পালাতেও পারবে না। আবার এবার আরেক শয়তান গডফাদারের পাল্লায় পড়েছে। ইসাক আর ডনের বিরুদ্ধে এত সহজে যাওয়া যাবে না। তারা এই গ্রামের পাওয়ারফুল লোক। ইসাককে গ্রামের সবাই অনেক বিশ্বাস করে, অন্ধের মতো। অ্যাডামের কথায় কেউই কান দিল না, বিশ্বাস করল না, এমনকি নিজের স্ত্রীও না। অ্যাডাম কাকে বিশ্বাস করবে? এদিকে বেলজেবুলের কথাও বিশ্বাস না করে পারা যাচ্ছে না। বিকালে অ্যাডাম তার ওয়াইফকে শুধু জানায়, আজকে রাতে আমরা সবাই ইসাকের চেম্বারে যাব। ডিমনসের হাত থেকে যেন পুরোপুরি রক্ষা পাওয়া যায়, সেটা যেন ইসাক ব্যবস্থা করবে। অ্যাডামের ওয়াইফ এক কথায় রাজি। রাতের একটা পর্যায়ে ইসাকের দেওয়া সময়ের আগেই দুজন লোক গাড়ি নিয়ে আসে অ্যাডামের বাসার সামনে অ্যাডামদের নিয়ে যেতে। এই বিষয়ে জিজ্ঞেস করাতে তারা জানায় ইসাক এখনই যেতে বলেছে। অ্যাডাম ও তার পরিবারের সেই দুইজন লোকের সাথে রওনা দেয়। অ্যাডাম সেফটির জন্য সাথে করে পকেটে একটা ছোট চাকু নিয়ে যায়। অ্যাডামের ধারণা আজকে যে কোনো কিছুই ঘটতে পারে। তাদের গাড়ি ইসাকের চেম্বারে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। অ্যাডাম তাদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জবাবে তারা জানায় ইসাকরা অন্য এক জায়গায় আছে, সেখানে কাজ করা হবে। অ্যাডামের কথা শোনার পর কোনো জবাব দেয় না, কারণ অ্যাডাম জানেন তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা পৌঁছে গিয়েছে তাদের গন্তব্যস্থানে। এটা সেই জায়গা যেই জায়গায় অ্যাডাম এর আগে টায়ার পুড়িয়েছে। এটাই সেই জায়গা যেখানকার আদিবাসীদের বিনিময় করে দেওয়া হয়েছে তাদের গডফাদারের কাছে। এই জায়গাটাই অ্যাডাম বারবার স্বপ্নে দেখেছে। অ্যাডাম এবং তার পরিবার সেখানে উপস্থিত হবার আগেই ইসাক এবং ডন সেখানে উপস্থিত ছিল। ইসাক এবং ডনের বেশ পোশাক আজকে অন্য ধরনের। চারিপাশে বেশ কয়েকটা মশাল জ্বালানো। আজকে এই জায়গাটা বেশ সাজানো গোছানোই লাগছে। সেখানে থাকা পরিত্যক্ত ছনের ঘরগুলোর মধ্যে একটি ঘরের ভেতর থেকে আলো জ্বলছে। কূপের সামনে কয়েকটা বাঁশ গানানো। তারা পৌঁছানোর কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হয় তাদের গ্রামের গ্রাম্য প্রধান, সাথে করে 7 বছরের মানসিক প্রতিবন্ধী ছেলে এবং সাথে আরও 2 জন লোক যাদের হাতে অস্ত্র ছিল। এটা দেখে অ্যাডামের মাথায় আকাশ ভাঙার মতো অবস্থা। তাহলে এইসবের পেছনে কি এই গ্রাম্য প্রধান জড়িত?
গ্রাম্যপ্রধানে এসে সরাসরি সেই ঘরে চলে যায়, পেছনে পেছনে ইসাকও যায়। ডন ও অ্যাডামদের সেই কূপের সামনে বসতে বলে। অ্যাডামরা সেই কূপের সামনে বসে যেতেই গ্রাম্যপ্রধানের লোকজন অ্যাডামদের ধরে ফেলে। অ্যাডামের ওয়াইফ এবং তার 2 ছেলে হাতে পিছে বেঁধে ফেলে। এরপর তাদের বাঁশের সামনে নিয়ে হাত উঁচু করে বাঁধে, পা বাঁধে, মুখও বাঁধে। সেই মুহূর্তে তাদের কিছুই করার ছিল না। তিলে তিলে কষ্টের মৃত্যুর অপেক্ষা, নিজের চোখের সামনে নিজের পরিবারের সকল সদস্যদের মৃত্যু। এর পেছনে দায়ী অ্যাডাম নিজেই। এর থেকে কষ্টের আর কি হতে পারে? নিজেই নিজের পরিবারকে বিনিময় করে দিয়েছে, যার বিনিময়ে মৃত্যু ছাড়া আর কিছুই পাওয়া যাবে না আজ। এটা অ্যাডামের বোকামি, নাকি লোভ করার ফল, নাকি পরিস্থিতির শিকার? অ্যাডাম এইসব ভাবতে ভাবতেই দেখে গ্রাম্যপ্রধান সেই ছাউনির ঘর থেকে কোলে করে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এসছে। ছেলেটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাদের পিছনে পিছনে ইসাকও ছিল। ইসাক একটিবারের জন্য অ্যাডামদের দিকে তাকায়নি। গ্রাম্যপ্রধান তার প্রতিবন্ধী ছেলেটিকে কূপের সামনে শুইয়ে দেয়। ইসাকদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল তাদের বাইরে কূপের সামনে বসার কথা, কিন্তু হঠাৎ তাদের প্ল্যান চেঞ্জড। এরপর গ্রাম্যপ্রধান তাদের লোকজনকে সেখান থেকে চলে যেতে বলে। সেই লোকজনদের হাতে থাকা অস্ত্র থেকে একটি অস্ত্র গ্রাম্যপ্রধানের কাছে রেখে দেয়। গ্রাম্যপ্রধান সে তার ছেলেকে আবারও কোলে করে সেই আলোকিত ছাউনির ঘাটঘটিতে নিয়ে যায়। ইসাক এবং ডন আশেপাশে সবগুলো মশাল এক এক করে নিভিয়ে দিচ্ছে। তারা চারপাশে অন্ধকার করে দিল। এখন শুধু রাতের চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। ডন আর ইসাক অ্যাডামদের সামনে আসলো। কোনো কথা নেই। অ্যাডামের হাতে ধারালো কিছু দিয়ে বিঁধে দিল। সেখান থেকে যে রক্ত পড়ছিল তার থেকে কয়েক ফোঁটা রক্ত একটা পেয়ালাতে নিল। একইভাবে তারা তার ওয়াইফ আর ছেলেদের থেকেও নিল। এই মুহূর্তে অ্যাডাম মৃত্যুর চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই করতে পারছিল না। ইসাক আর ডন পেয়ালাতে করে রক্ত নিয়ে চলে যাবে। আর সেই সময় ইসাক বলে ওঠে, অ্যাডাম, আই এম সরি, আমাদের প্ল্যানে এটা ছিল না, কিন্তু এর থেকে বের হওয়া সম্ভব না। তুমি তো সেদিন দেখেছিলে গডফাদার এসেছিল। সেদিন তোমার জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম, তোমাদের যেন ডেমনসদের হাত থেকে রক্ষা করে গডফাদার। সে তার কথা রেখেছিল, কিন্তু আমাদের আরেক ক্লায়েন্ট, আমাদের গ্রাম্যপ্রধান, তার ছেলের জন্মের পর থেকেই মানসিক প্রতিবন্ধী। আর এই জন্য অনেক চিকিৎসা করেছে, কোনো কাজ হয়নি। উনি যে কোনোভাবেই আমাদের শরণাপন্ন হয়। আমরা আমাদের গডফাদারের শরণাপন্ন হই। সমস্যা হলে আমাদের গডফাদার দাবি করে বসে সে প্রধানের ছেলেকে সুস্থ করে দিবে, কিন্তু এর বিনিময়ে অ্যাডামের পরিবারকে আমার দাসে চাই। আমার গ্রাম্যপ্রধানের অনুমতিতে, তার ইচ্ছায় আমরা তার জন্য এই প্ল্যানটা করি। অ্যাডাম, তোমাকে এসব বলার কোনো প্রয়োজন ছিল না, তারপরও বললাম, কারণ নিজের মৃত্যুর কারণটা তো অন্তত জানলে। এটা আসলে তোমার মৃত্যু না, তোমার সৌভাগ্য যে তোমাকে গডফাদার নিতে আসবে। তুমি চিন্তা করো না অ্যাডাম, তুমি এই দুনিয়াতেই থাকবে আত্মা হয়ে। 2 দিন পর আমি তোমাকে ডাকবো, তোমার সাথে আমার সব সময় কথা হতে থাকবে। এসব কথা শুনে আদম সেই অবস্থাতেই হাসতে থাকে, কারণ আদম জানতো ইসাক এখন যা বলে গেছে সব মিথ্যা। এমন একটা পরিবারকে তাদের গডফাদারের কাছে বিনিময় করে দিবে, এটা আরও আগের থেকেই তাদের প্ল্যান। ইসাক আর ডন সেই ছাউনির ঘরটিতে চলে যায়, দরজাও বন্ধ করে দেয়। চারপাশে এখন নীরব অন্ধকার। চাঁদের আলোতে যতটুকু দেখা যায়, ডন তার মন্ত্র পড়া শুরু করে, আর সেটা বাইরে থেকে শোনা যাচ্ছিল। অনেকক্ষণ হয়ে গেছে ডন তার মন্ত্র পড়েই যাচ্ছে। একটা সময় অ্যাডাম দেখে আকাশে একটা পাখি উঠছে, 2টা পাখি উঠছে, 3টা পাখি উঠছে। শত শত পাখির আগমন। পাখিগুলো তাদের এই আস্তানার চারিপাশে ঘুরপাক করছে। অ্যাডামের চোখের নিচে পড়লে দেখা যায় যে চারিদিকে চোখ জল জল করছে। আস্তে আস্তে সবাই চোখের সামনে এগিয়ে আসছে। চাঁদের আলোতে স্পষ্ট ওইগুলো হয় না। শত শত চোখ চারিদিকে ঘিরে ফেলেছে। আকাশে শত শত পাখি উঠছে, কিন্তু একটা শব্দ নেই। নিস্তব্ধ আর গম্ভীরতায় বেশ ছেয়ে গেছে। কানে শুধু ডনের মন্ত্রের শব্দ। ডনের ঘরের আলো এখন নেই, তার মানে গডফাদার এসে গেছে। অ্যাডামের মাঝে এখন আর ভয় নেই। মৃত্যু নিশ্চিত। আজকে গডফাদারের পেটে যাবে, না হয় হায়নাদের পেটে যাবে, এরপর আকাশের পাখিদের পেটে যাবে।
এসব ভাবতে ভাবতে অ্যাডাম নিজের মনে মনেই হাসছিল। একটা সময় ছাউনির ঘরের দরজা খোলার শব্দ হয়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। অ্যাডাম এদিক সেদিক চোখ ঘুরায়, সেই হায়না আর পাখিগুলো ছাড়া আর কিছুই নেই। হঠাৎ অ্যাডামের সামনে কিছু একটা। প্রথমে দেখে একটা কালো দেওয়াল, এরপর বিশাল দুইটা কালো পিলার। অ্যাডাম চোখ উঁচিয়ে উপরের দিকে কি আছে দেখার চেষ্টা করে। চোখ যতদূর যায় দেখে শুধু দুইটা কালো পিলার উপর দিয়ে গেছে। পাখিগুলোকে ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে। প্রতিটা পাখি জায়গায় জায়গায় স্থগিত রয়েছে। হায়নাগুলোকে আরও কাছে লাগছে, বড় বড় চোখ করে সব তাকিয়ে আছে। ঠিক সেই সময় হঠাৎ একটা বজ্রপাত সেই কালো পিলারের উপর এসে পড়ে। বড় বড় কয়েকটা বজ্রপাত সেখানে পড়ে। বিকট শব্দ আর আলোর ঝলকানি, ঝড় হাওয়া বইতে শুরু করে। উপরের পাখিগুলো ডাকাডাকি শুরু করে, এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয়। হায়নাগুলো ডাকাডাকি শুরু করে দেয়। হঠাৎ একটা বাঘের গর্জনের শব্দ। অ্যাডাম দেখতে পায় তার সামনে ডায়মন্ড দাঁড়িয়ে আছে। হায়নাগুলোর মাঝে লাফ দিয়ে এসে আক্রমণ করে ডায়মন্ড। তার মানে বেলজেবুল। ডায়মন্ড শুধু লাফিয়ে লাফিয়ে হায়নাগুলোদের উপরে ঝাঁপাচ্ছিল। একটা হায়নাকে মুখে করে নিয়ে কামড় দিয়ে ছুঁড়ে মারছিল। বাতাস এই একটা জায়গাকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছিল। বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে ঠিক সেভাবেই একসাথে চারদিক থেকে একটি জায়গায় এসে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু সেটা মাটিতে পড়ছিল না। বাতাসের বেগে আকাশে উড়া পাখিগুলোকে দূরে ছিটকে দিচ্ছিল। আবার আরেক দল পাখি আবার উড়ে আসছে। অ্যাডাম একটা সময় লক্ষ্য করে তার হাত পায়ের বাঁধন খুলে গেছে, পাশাপাশি তার ওয়াইফ ছেলেদেরও। বাতাসের গতি এত পরিমাণ যে উড়িয়ে নিয়ে যাবার পালা। অ্যাডাম তার ওয়াইফ আর ছেলেদের নিয়ে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। অন্ধ ডায়মন্ড শুধু দাপিয়েই বেড়াচ্ছে। সামনে যেটা পারছে সেটাকে ছিটকে ফেলছে। একটা পর্যায়ে শত শত হায়না ডায়মন্ডের উপর আক্রমণ করে। আর সেই সময় উপর থেকে পরাক্রমে একের পর এক বজ্রপাত পড়তে থাকে। কিন্তু এবার বজ্রপাতের রং অনেকটা আগুনের মতো। বজ্রপাতের আগুনগুলো মাটিতে পড়ে, সেগুলোর বিশাল বিশাল আগুনের কোনাগুলো এদিক সেদিক ছিটে পড়ছিল। সেই আগুনের ছিটার কিছু ছিটা পরে ছনের ঘরের উপরে। আগুনের ছিটা পড়তেই ঘরগুলোতে আগুন ধরে যায়। আগুনের ধরার সাথে সাথে ইসাক, ডন আর গ্রাম্য প্রধান বের হয়ে আসে। ডনের কোলে গ্রাম্য প্রধানের প্রতিবন্ধী ছেলে। বাইরে এসে তারা এইসব দেখে ছুটাছুটি শুরু করে দেয়। একটা পর্যায়ে গ্রাম্য প্রধান তার হাতে থাকা বন্দুক দিয়ে এদিক সেদিক এলোপাতাড়ি গুলি করতে থাকে। ইসাক সেখানেই বসে যায়, বসে কি যেন করছিল। আর ঠিক সেই সময় ডায়মন্ড এসে ইসাকের মাথায় কামড় বসিয়ে একটা টান দেয়। ঝাড়া দিয়ে ইসাকের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এক ঝটকা ইসাকের শরীর কমপক্ষে 10 হাত দূরে গিয়ে পড়ে। সেখান থাকা একটা জিনিস বারবার নজর করছিল। বিশাল একটা ঘূর্ণিঝড়কে যদি ছোট আকৃতি দেওয়া হয়, ঠিক সেই রকম ছোট একটা ঘূর্ণিঝড় এদিক সেদিক যাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল এই ছোট ঘূর্ণিঝড়টি বারবার এই সীমানার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু কোনো একটা বাধা সেটাকে যেতে দিচ্ছিল না। আর এবার সেটার উপরে সাদা আলোর বজ্রপাত পড়ে। এরকম আশেপাশে একটার পর একটা বজ্রপাত পড়তে থাকে, আর সেগুলোর আগুনগুলো ছিটকে এদিক সেদিক হায়নার পাখিগুলোর উপর পড়ছিল। অ্যাডাম একটা পর্যায়ে বেলজেবুলকে দেখতে পায়। বিশাল দুইটা ডানা মেলে মাটি থেকে অনেক উপরে বেলজেবুলের ডানা ঝাপটানোর শব্দ এখন এখান থেকেই পাচ্ছিল অ্যাডাম। অ্যাডামের এতক্ষণে একটা জিনিস লক্ষ্য করলো, চারিদিকে এত কিছু হয়ে গেল, তাদের তো কিছু হলো না। তারা এসব দেখে ফ্রিজ হয়ে গেছিল। কিভাবে তারা এসব থেকে রক্ষা পেল? অ্যাডামের 2 ছেলেই অচেতন হয়ে গেছে। অ্যাডাম অন্যদিকে তাকাতেই দেখে ডন আর গ্রাম্য প্রধান মাটিতে পড়ে আছে। বেঈমান ইসাক আরও আগেই ডায়মন্ডের হাতে মারা পড়েছে। এবার 4-5টা আরও নীরব। বেলজেবুলকেও দেখা যাচ্ছে না। মাটিতে শত শত হাজার হাজার পাখি মরে আছে। শত শত হায়না, নেকড়ে, কুকুর পড়ে আছে। প্রতিটির প্রাণীর শরীর পুরানা, হয়তোবা শরীরের অর্ধেক অংশ কিংবা মাথা নেই। এসব দেখে অ্যাডামের ওয়াইফ অজ্ঞান হয়ে যায়। এদিকে অ্যাডাম খুশিতে এদিক সেদিক দৌড়ে দৌড়ে দেখতে থাকে। অ্যাডাম দৌড়ে ডন আর গ্রাম্য প্রধানের সামনে যায়।
দেখে তারা রক্তাক্ত মরে পড়ে আছে। অবুঝ মানসিক প্রতিবন্ধী ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। পাশে থেকে গাছে বাড়ি মারার শব্দ পায় অ্যাডাম। তাকিয়ে দেখে পাগল রূপে বেলজেবুল একটা গাছের ডালে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে থাকা লাঠিটা ঘুরাচ্ছে আর নিচে ডায়মন্ড দাঁড়িয়ে আছে। অ্যাডাম খুশিতে লাফাতে লাফাতে বেলজেবুলের কাছে যায়। আজকে নির্ভয়ে ডায়মন্ডকে আদর করে দেয়। প্রতিবারের মতো এবারও অ্যাডাম কিছু বলার আগেই পাগল রূপী বেলজেবুল বলে উঠল, এক্সপোজড এক্সপোজড এক্সপোজড। হাউ ওয়াজ দ্যাট? অ্যাডাম বারবার ধন্যবাদ দিতে থাকে। পাগলরূপী বেলজেবুল হা হা করে হাসতে হাসতে বলে, তুমি আসলেই গাধা। তুমি কি মনে করেছো এটা তোমার জন্য? তারা তাদের প্ল্যান এক্সপোজ করেছে আর আমি আমার প্ল্যান এক্সপোজ করেছি। অ্যাডাম জিজ্ঞেস করে, তাহলে? পাগলরূপে বেলজেবুল আবারও হাসতে হাসতে বলে, সেটা জেনে তুমি কি করবে? শুধু এতটুকু জেনে রাখো, এটা আরও আগে হওয়ার কথা ছিল। আজ তোমার জন্য আমি আমার পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। অ্যাডাম বলে ওঠে, তার মানে এটা আরও আগের হওয়ার কথা ছিল? ওরা তোমার পূর্ব পরিচিত? পাগলটা হাসতে হাসতে বলে, পরিবারকে নিয়ে দূরে কোথাও চলে যাও, এখানে থেকো না। অ্যাডাম জিজ্ঞেস করে, কেন? আর পেছন থেকে অ্যাডামের ছেলে কেঁদে ওঠে। অ্যাডাম পিছনে ঘুরে দেখে একটা ছেলে কাঁদছে। অ্যাডাম আবার ঘুরে আবার গাছের দিকে তাকায়, দেখে বেলজেবুল নেই, সাথে ডায়মন্ডও নেই। অ্যাডাম ছুটে যায় তার পরিবারের কাছে, গিয়ে তার ওয়াইফকে জ্ঞান ফেরায় আর বাচ্চাদের নিয়ে সেখান থেকে সরে পড়ে। অ্যাডাম কোথায় যাবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তার ছেলেদের আর স্ত্রীর চিকিৎসা দরকার, আর সবথেকে বড় হলো এই এলাকাটা ছাড়া। রাস্তা দিয়ে যেতে যেতে তার ওয়াইফ অ্যাডামকে উদ্দেশ্য করে বলে, তুমি এটা কিভাবে করলে? অ্যাডাম জিজ্ঞেস করলো, কি করলাম? জবাবে অ্যাডামের ওয়াইফ প্রশ্ন করলো, তুমি ডন আর গ্রামপ্রধানকে খুন করলে কেন? এই কথা শুনে অ্যাডাম অবাক হয়ে বলল, কই খুন করলাম? ওদেরকে তো বেলজেবুল মেরেছে। জবাবে অ্যাডামের ওয়াইফ উল্টা প্রশ্ন করলো, বেলজেবুলকে? আমি দেখলাম গ্রাম্যপ্রধান যখন এদিক সেদিক গুলি করছিল, তুমি তোমার পকেট থেকে একটা চাকু বের করলে এবং দৌড়ে গিয়ে ডন আর গ্রাম্যপ্রধানের গলা কেটে দিলে, আবার ফিরে এসে পকেটে চাকু রেখে দিলে। এই অ্যাডামের কথা শুনতে তার পকেট থেকে চাকুটা বের করে দেখে সেটা রক্তাক্ত, এবং তিনি বেশ অবাক হয়ে যায়, তিনি এটা কিভাবে করলেন? এরপর তারা সেদিনই কেনিয়ার বড়রা এলাকায় চলে যায় এবং সেখান থেকে সোমালিয়ায় পালিয়ে আসে এবং এখানে তারা অনেক দিন অবস্থান করে। এটাই ছিল মূলত ঘটনা। যিনি আমাকে ঘটনা বলেছেন আমি তার নাম জানতাম। আমি এসব শুনে বেশ কনফিউজড হয়ে যাই। তার নাম জানা সত্ত্বেও আমি তোতলাতে জিজ্ঞেস করি, হোয়াটস ইউর নেম? হাউ ডিড ইউ নো দ্য হিস্ট্রি? লোকটা আমার দিকে আর চোখে তাকিয়ে একটা কথাই বলে, আই এম দ্যাট অ্যাডাম। এই কথা শোনার পর আমি নিজেই তার দিকে তাকিয়ে রইলাম। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনার ঘটনার জন্য। আপনার ঘটনাটি বেশ ভালো, বেশ বড়, এবং আমরা চাইবো আপনার কাছ থেকে আরও এক্সেপশনাল ঘটনা। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মার্জি আপু। তার আগে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। এটা আমাদের এখানকার ঘটনা। খুব রিসেন্টলি আমার সাথে একজনের দেখা হয়েছিল। সেটাও দেখা হয়েছিল আমাদের এখানকার একটা রেস্টুরেন্টে। বাঙালি ভাই, পরিচিত মানুষ এবং আমাদের ওয়ান অফ দ্য ফলোয়ার্স ভৌতিকতার। তিনি অনেক দিন যাবতই আমাকে ঘটনাটি বলবেন করে বলা হচ্ছিল না। তিনি যখন বাংলাদেশে ছিলেন, এটি তখনকার ঘটনা। তো তিনি থাকতেন হচ্ছে চিটগংয়ে কোথাও কোনো একটা জায়গায়। তো তাদের বাসাটা এরকম ছিল হচ্ছে 3 তলা বাসা। এখন সেটা অ্যাপার্টমেন্টে দিয়ে দিয়েছে তার বাবা। তো এটা তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি। তার দাদার বাড়ি থেকে, দাদার রাখা জমি থেকে তার বাবা সেখানে 3 তলা বাড়ি করেছিল। দাদা করে গেছিল 1 তলা এবং সেটা পরবর্তী সময় কনস্ট্রাক্ট করে 3 তলা করা হয়েছিল। তো সেই 3 তলার ছাদের উপরে একটা রুম করে তিনি থাকতেন, একটা অ্যাটাচড বাথরুম করে। তো তার পড়াশোনা তিনি যখন বিবিএ শেষ করেন, ব্যাচেলার শেষ করেন, তখন শেষ করার আগের 6 মাস আগের ঘটনা। তো মাস্টার্স করেন তিনি হচ্ছেন ইংল্যান্ডে এসে। তো 6 মাস আগের ঘটনা। তখন তিনি হয়তোবা সর্বশেষ সেমিস্টারের 2টা সেমিস্টারের আগে তখন এই ঘটনাটা ঘটে। তো তিনি বলেছেন যে এরকম যে তাদের বাসার নিচে পিছন সাইডটায় বস্তির মতো ছিল। বস্তি বলতে হচ্ছে সেখানে টিনের চালের মতো কিছু জায়গা ছিল। তো সেইখান থেকেই তাদের বাসার বুয়া কাজ করতো। তাদের বুয়াটা সেই জায়গায় থাকতো। তো একদিন বুয়াদের বাসায়
রাতের বেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, সবাই ওই জায়গা থেকে একসাথে জড়ো হয়ে রাস্তায় উঠে এসছে। ওই রাস্তায় উঠে আসলেই গলির শেষ মাথায় তাদের বাসা। তো তাদের বাসা থেকে বুয়াদের ওই জায়গাটা দেখা যায় আর কি। তো বুয়ারা হঠাৎ করে রাত্রেবেলা 2টার দিকে চিৎকার চেঁচামেচি করে সবাই একসাথে জড়ো। তো এলাকার লোকজন, ছেলে পেলে সবাই ওখানে গেছে। তো সেই সময় সম্ভবত এটা রমজানের সময়, রমজানের শুরুর দিকে একদম, অথবা পহেলা 2-3 রমজানের সময়। তো সবাই সজাগ ছিল রাতের বেলা। তো তিনি বললেন যে তিনি দেখেছেন যে বুয়ারা সবাই চিৎকার চেঁচামেচি করে রাতে রাস্তায় জড়ো হয়েছে। জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে যে আমাদের ঘরের মধ্যে 3-4টা সাপ একসাথে ঢুকেছে, এখানে তো কখনো সাপ আসে নাই। ওই জায়গাটার উপর পাশে কিন্তু পাহাড়, তো পাহাড় থেকে সাপ খুব স্বাভাবিকভাবে আসার কথা। তো বলে যে একসাথে কয়েকটা সাপ, তো 3-4টা সাপ আমাদের বাসার মধ্যে ঢুকে তার ছোট বাচ্চাটার পায়ের মধ্যে পেঁচিয়ে ফেলে, বাচ্চাটার পায়ের মধ্যে সাপটা পেঁচিয়ে ফেলে। এবং তারা যে ভেগে আসছে বুয়ার পাশের রুমে আর কি, পাশের রুমের যে পরিবার, তাদের বাচ্চাটার পায়ের মধ্যে সাপ পেঁচে বাচ্চাটা ওই জায়গায় পড়ে গেছে। তারা চলে আসছে ভয়ে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসতে পারে নাই। এখন বাচ্চাটাকে সাপ ছোবল দিল, কি করলো বাচ্চাটার অবস্থা কেউ জানে না। ওই জায়গায় যে 6-7টা টিনের ঘর ছিল, সেই 6-7টা টিনের ঘরে আশেপাশে, মানে টিনের ঘর ছাড়া ওখানে আর কোনো ঘর বাড়ি নাই। নর্মালি ওখানে পাহাড় ধস হয়, ধরলে ওখানে ব্যবস্থা করা আছে, যেহেতু পাহাড়টা খুব বেশি উঁচা না, রিস্কও কম। তো ওখানে এই যে পরিবারটার বাচ্চাটা রেখে আসছে, বাচ্চাটার বয়স মাত্র 7 মাস, বাচ্চাটা কান্না করছিল। তো আপনার বাচ্চা যদি বাসার মধ্যে সাপ পেঁচানো অবস্থায় থাকে, 2টা সাপ একসাথে বাচ্চাটাকে পেঁচিয়েছে, এবং আপনি যদি নিচে নেমে আসেন, তাহলে আপনার অবস্থাটা কী হবে? যে ফ্ল্যাটের মধ্যে আপনার বাচ্চাটা একা, সাপ বাসার ভেতরে, তখন আপনি কি জানেন যে আপনার বাচ্চাটা হয়তো আর জানে ফিরবে না, বাঁচবে না। তো সবাই কান্নাকাটি, ওই মহিলা তো বুক চাপড়াচ্ছে। ওই মহিলার হাজবেন্ড আবার গেছে হচ্ছে ঢাকায়, কাজের খোঁজে ঢাকায় গেছে। তার ছোট একটা বাচ্চা আর একটা ছেলে ছিল 10 বছরের, কিন্তু ঘরে নাকি 4টা সাপ একসাথে ঢুকে 2টা সাপ বাচ্চাটাকে পেঁচায়, আর 2টা সাপ ফোনা তুলেছিল। বলে যে এই সাপগুলো আসলে ডোরা সাপ বা বিষধর, মানে বিষ নাই এরকম না, বা সাপগুলো বিষধর সাপ, বড় সাপ, বেশ বড় সাপ। আর এত ছোট বাচ্চাকে যদি পেঁচায়, বাচ্চাটা মারা যাবারই কথা, কারণ সাপ তো পেঁচালে খুব ঠান্ডা মাথায় পেঁচাবে, শক্ত করে পেঁচাবে। তো সবাই গেল, লোকজন ওই জায়গায়, পুরুষ মানুষ যারা সুঠাম দেহ, তারা গেল ওইখানে কয়েকজন মিলে যে সাপগুলোকে দেখা যাক কী করা যায়, লাঠি সোটা নিয়ে। কারণ ওই মুহূর্তে ওই সময় সবাই কী কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, সাপ 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 এটা শুনেই সবাই বেরিয়ে গেছে। ওখানে যে সাপটাকে মারতে হবে এরকম সাহস নেই, তখন কেউ ঢোকে নাই। তো যেহেতু বাচ্চাটাকে বাঁচানোর একটা আকুতি ছিল সবার মাঝে, সবাই কী করলো, 8-10টা ছেলে, ইনক্লুডিং যেই বুয়াটা মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, যে ভাই, তিনিও গেছেন লাঠি নিয়ে। তাদের বাসার নিচে মোটরের পাশে নাকি একটা লাঠি ছিল, সেটা নিয়ে গেছেন। তারা যে দেখেন বাচ্চাটা খেলা করছে বিছানার উপরে, সাপগুলো বাচ্চাটার চারিপাশে দাঁড়ানো, মানে বসা। সাপগুলাও কুণ্ডুলি পাকিয়ে বসে আছে বাচ্চাটার পাশে, বাচ্চাটা খেলছে। তারা ঘরে যাওয়ার পর দেখে, তার মানে আল্লাহর তরফ থেকে যখন কোনো কিছু আসে, ওভাবেই আসে। তো ওই মহিলাও তাকে নিয়ে আসা হয়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। দেখেন আপনার বাচ্চাটা ঠিক আছে, দূর থেকে দেখেন, কাছে তো সাপগুলা কুণ্ডলি পাকিয়ে আছে, আমরা কাছে না যাই। সাপগুলো তো কুণ্ডলি পাকিয়ে আছে, মানে এটা হয়তো তারা চলে যাবে। তো আল্লাহর তরফ থেকে কিছু এসছে, অথবা জিন বা কিছু ভূত, কিছু একটা রূপ নিয়ে আসছে সাপের, এই নিয়ে লোকজনদের মধ্যে একটা কথাবার্তা চলছিল। তো ওই মহিলা যখন ঘরের ভিতরে উকি দেয় যে 4টা সাপ ওইখানে আছে, সেই 4টা সাপ ওই সময় ওই মুহূর্তে তাদের বাসায় প্রবেশ করেনি। এটা অন্যরকম 4টা কালো কুচকুচে সাপ, আর ওগুলো 4টা কালো ছিল না। লাইট, তো ঘরে তো লাইট জ্বলছে, খুব রিসেন্ট ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না, ঘরে লাইট জ্বলছে। তো ওই 4টা সাপ যারা কুণ্ডলি পাকিয়ে আছে, কুচকুচে কালো। আর যে 4টা সাপ ঢুকেছিল, সেই 4টা সাপ কুচকুচে কালো ছিল না, ফোনা তোলা কেমন গ্রিনিশ টাইপের, গ্রিন অ্যাশ কালার মিক্স করা সাপদের যে কালারটা হয় নর্মালি আপনারা দেখতে পারেন, ওরকম সাপ। কিন্তু এগুলি কালো কুচকুচে সাপ। ওই বাচ্চাটার চারিপাশে কুণ্ডলি পেঁকিয়ে আছে, বাচ্চাটা খেলছে, সাপের লেজ ধরে টানছে, সাপের সাথে খেলছে, সাপটাও বাচ্চাটার উপর দিয়ে হাঁটছে, কিন্তু পেঁচাচ্ছে না। এবং পায়ের মধ্যে লাল হয়েছিল, নীল হয়ে আছে,
বাচ্চাটাকে যে পেঁচিয়েছিল, বাচ্চাটার ওখানে সার্কুলেশনের হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছিল, কিন্তু বাচ্চাটার ছোবল যে দেয়নি সেটা বোঝা যাচ্ছিল। 1 ঘন্টা পর সবার চোখের সামনে দিয়ে সাপগুলা ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পর সাপগুলা ঘরের পেছনে যেই জঙ্গলের ভেতর ঢুকে টোটালি হাওয়া, আর কিচ্ছু দেখা গেল না সাপগুলোকে। সবার চোখের সামনে দিয়ে সাপগুলো গেল, একবারের জন্য ফোনা তুলল না, কাউকে ছবল দিতে চাইল না, চলে গেল। তখনই সবাই বলাবলি করছিল যে হ্যাঁ, এরকম গভীর রাতে দেখা যায় অনেক হার্ম করতে না চাওয়া সাপরাও থাকে, তাদের লেজে কামড় দিলে তারা হয়তো সমস্যা করে, তারা রেগে যায়। কিন্তু তারা খুব ঠান্ডা মাথায় বেরোয় গেল, মনে হচ্ছে যে সাপগুলা মানুষকে মাথা নত করে বেরিয়ে গেল। তো লোকজন বলাবলি করছিল তো জিন ছিল, ওরা হয়তো বা আল্লাহর তরফ থেকে এসছে। ওই 4টা যে সাপ ফোনা তুলেছিল, পেঁচিয়েছিল, ওগুলি ভালো সাপ, ওগুলি এই 4টা সাপ ছিল না। তো এইটা ওই ভাই বলে যে ভাই, এটা আমাদের বাসার পাশে ঘটনা, একদিনের ঘটনা, আমরা সবাই ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, অনেক মানুষ একসাথেই ঘটনা দেখেছে, এবং পরের দিন নাকি বাচ্চাকে দেখার জন্য বহু মানুষের ভিড় জমেছিল। তো এটা একটা ছোট্ট ঘটনা আপনাদের জন্য শেয়ার করা। বাঁশের মইটার উপর দাঁড়িয়ে যখন আমি খাম্বার মাথায় জং ধরা কাট আউট ফিউজটা ঠিক করছিলাম, তখনই বিলের দিক থেকে ছুটে আসা কনকনে হাওয়াটা 1 সেকেন্ডের মধ্যেই ভ্যাপসা গরম আর পচা ইঁদুরের গন্ধে ভরে গেল। আমার টর্চের আলোটা নিচের কচুরি পানার ওপর পড়তেই দেখলাম কালো পানির ওপর বড় বড় বুদবুদ উঠছে, আর ঠিক মাঝখানে একটা দীর্ঘ কুচকুচে কালো তেলের মতো মসৃণ অবয়ব খাড়া হয়ে সোজা ওপরের দিকে উঠে আসছে। আমি আতঙ্কে মই থেকে লাফ দিতে যাব, অমনি পানির সেই অন্ধকারের ভেতর থেকে 2টো অস্বাভাবিক লম্বা কঙ্কাল সারা হাত তীরের বেগে উঠে এসে আমার 2 পা শক্ত করে পেঁচিয়ে ধরল। আর তখনই আমার কানের ঠিক ওপাশে খাম্বার ট্রান্সফরমারের ভেঁ ভেঁ শব্দর মাঝখান থেকেই একটা হিস হিস করা চিকন কণ্ঠস্বর চিপিয়ে চিপিয়ে বলে উঠল, রাশেদ, গ্রামের মানুষের ঘরে তো অনেক আলো দিলি, আজ একটু আমাদের এই অন্ধকারের বিলের নিচে চল, দেখবি আমরা কত বছর ধরে আলো ছাড়া পইরা আছি। এমনটা শোনার পর যখন আমি নিজের দিকে তাকালাম, আমি দেখলাম ওটার সারা মুখে কোনো নাক নেই, কেবল একটা চেরা চামড়ার গর্ত, যা থেকে ছাই আর কালো রঙের পোকা আমার জুতোর উপর টপ টপ করে খসে পড়ছে। এই ঘটনা 2014 সালের সেপ্টেম্বর মাসের এক ঝড়ো রাতে বগুড়ার ইরুলিয়া এলাকায়। ওদিকের বিশাল বিল আর ডোবাগুলো 4-5টা বর্ষার পর এমনিতেই বেশ থমথম আর নির্জন হয়ে যায়। যখন রাতে চারপাশের কাঁচা রাস্তাগুলো কাদায় ভরে থাকে, তখন দূর থেকে কেবল ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যায় না। সেদিন রাত তখন আনুমানিক 1টা। প্রচণ্ড বজ্রপাতের কারণে এরুলিয়ার ভেতরের একটা ফিডারের মেইন লাইনে ফল্ট দেখা দিয়েছিল। পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল। আমার সাথে থাকা লাইন হেল্পার, সে ছেলেটা নিচে এক্সটেনশন বইট ধরে দাঁড়িয়েছিল, আর আমি কমনের বেল্ট বেঁধে খাম্বার ওপর উঠে কাজ করছিলাম। তখন চারপাশে বিলের কালো পানি থই থই করছে। হঠাৎ করে খাম্বার ওপরের ভোল্টেজ ইন্ডিকেটরগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগলো এবং বাতাসে সেই বিটকিল পচা গন্ধটা ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই আমার সাথে ঘটল সেই নারকীয় কাণ্ড, যা আমি গল্পের শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। পানির নিচ থেকে সেই কুচকুচে কালো অবয়বের খাড়া হয়ে ওঠা আর আমার পা দুটো চেপে ধরা, ভয়ে আমার বুক ফেটে যাওয়ার মতো দশা হয়েছিল। ওই জিনিসটার হাড় জিনজিরে আঙুলগুলো ছোঁয়া ছিল ঠিক যেন জীবন্ত কোনো সাপের চামড়ার মতো ঠান্ডা আর আঠালো।
ওটার হাতের নখগুলো আমার সুতির প্যান্ট ফুরে সরাসরি পায়ের চামড়ায় ঢুকে যাচ্ছিল, আর আমি অনুভব করতে পারছিলাম আমার শরীরের সমস্ত শক্তি নিচের দিকে টেনে নেওয়া হচ্ছে। নিচ থেকে হেল্পার ছেলেটা তখন ভয়ে মই ছেড়ে দিয়ে মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। মইটা এক পাশে কাত হয়ে খাম্বার সাথে কোনো মতে ঝুলেছিল। এই চার পেয়ে কালো জিনিসটা খাম্বার লোহা বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে আমার দিকেই উপরে উঠতে শুরু করলো। ওটার হাড় গোড় ভাঙ্গার একটা তীক্ষ্ণ ক্যাচ ক্যাচ শব্দ সরাসরি ট্রান্সফরমারের ভেতরের তামার তারগুলোকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আমি জানতাম সে আর 1 ইঞ্চি ওটা যদি উপরে ওঠে তাহলে আমার ঘাড় মোটকে এই বিলের তলার কাদার ভেতরে নিয়ে যাবে। আমি আমার কমরের টুল ব্যাগ থেকে ভারী একটা ইনসুলেটেড প্লাস্টার বের করলাম। আমার জমে যাওয়ার ডান হাতটা উঁচিয়ে আমি পুরো শক্তিতে খাম্বার মেইন হাই ভোল্টেজ তারের, যা তখনও সামান্য চার্জ ধরে রাখছিল, সেই অংশটা কেটে সরাসরি ওই জিনিসটার চেরা মুখের ভেতর ছুঁড়ে মারলাম। ঠিক তখনই একটা প্রচণ্ড বৈদ্যুতিক বিস্ফোরণের মতো খরাম বা ধরাম করে শব্দ হলো, আর নীল রঙের আগুন ছিটকে উঠল। সেই সাথে একটা কান ফাটানো হিস হিস শব্দ করে জিনিসটা খাম্বা থেকে ছিটকে সোজা বিলের কালচে পানির নিচে তলিয়ে গেল। বিদ্যুতের সেই ব্যাগ শকে আমিও নিজে মই থেকে ছিটকে নিচের কাদার উপরে আছড়ে পড়লাম। পরদিন সকালে গ্রামের কৃষক লোকেরা আমাকে এবং আমার হেল্পারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যায়। তখনও আমার 2 পায়ে সেই কালো শ্যাওলা আর পোড়া চামড়ার গভীর দাগ বসে গিয়েছিল। প্রায় 3-4 দিন পরে যখন আমার জ্ঞান ফিরল, তখন এরুলিয়ার একটা প্রবীণ মাতব্বর সাহেব আমাকে হাসপাতালে দেখতে আসেন এবং তিনি এসে আমাকে গোপনে একাকীভাবে ট্র্যাজেডির কথা জানান। তিনি বলেন, আজ থেকে প্রায় 30 বছর আগে যখন এই এলাকায় প্রথম বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছিল, তখন এক রাতে ঝড়ের মধ্যে কাজ করতে গিয়ে 3 জন দিন মজুর ওই বিলের পানির মধ্যে পড়ে গিয়ে জীবন্ত অবস্থায় হাই ভোল্টেজ লাইনে শক খেয়ে মারা যান। তো ঠিকাদাররা লোকসান লুকাতে তাদের লাশগুলো ওই বিলের গভীরে কাদা নিচে পুঁতে দিয়েছিল। তারপর থেকে নাকি প্রতি বছর ভাদ্র বা আশ্বিন মাসের মরা কার্তিকে ওই বিলের কালো পানি জীবন্ত হয়ে ওঠে এবং তারা নতুন করে প্রাণ কেড়ে নেওয়ার জন্য লাফালাফি ছটবট করে। আজও যখন আমি কোনো নিঝুম রাতে বিদ্যুতের খাবারের উপর কাজ করতে উঠি আর নিচের বিলের কালো পানির দিকে তাকাই, আমার পিঠের চামড়াটা কেমন যেন শিউরে ওঠে। মনে হয় এই বুঝি খাম্বার নিচে থেকে 2 কালো আষ্টে হাত আমার পা দুটো টেনে ধরার জন্য অন্ধকারে চিরে ধেয়ে আসছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।